হ্যালো এসএসসি 27 ব্যাচ, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আজকের যে ক্লাসটা তোমাদের এসএসসি 27 ব্যাচের সামনে যে বার্ষিক পরীক্ষা আছে সেখানে বায়োলজি যে সাজেশনটা সেটা আজকে দিব। তো তোমাদের বায়োলজিতে যতগুলো অধ্যায় আছে তার অর্ধেকটুকু আজকে আমি তোমাদেরকে সাজেশন রূপে দিব, এবং এখানে তুমি আসলে কি পাবা এই পুরা ক্লাসটাতে তোমাদের বায়োলজি বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য যতগুলো অধ্যায় লাগবে প্রত্যেকটা অধ্যায়ের টপিক ভিত্তিক বোর্ড অ্যানালাইসিস যে প্রশ্ন, কি টাইপের প্রশ্ন পড়লে তুমি আসলে কমন পাবা সেই প্রশ্নগুলো এখানে সাজিয়ে দিয়েছি, এবং পাশাপাশি কিন্তু উত্তরগুলোও বলে দেওয়া আছে। দেখো এই পিডিএফ এর মধ্যে তুমি উত্তরগুলোও পেয়ে যাবা, এমনকি সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু উত্তর সহ পাবা। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এই যে এটা তো তুমি আসলে তোমার যে গাইড বই আছে বা টেস্ট পেপার আছে সেখানেও পেয়ে যাবা, কিন্তু এটা আলাদাভাবে তোমার প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে এটাই যে কোন টপিকগুলা থেকে বারবার প্রশ্ন হয়, কোন টপিকগুলা পড়লে তুমি আসলে 100% কমন পাবাই, সেই টপিকগুলো নিয়ে কিন্তু এই পিডিএফটা সাজানো। এবং এই পিডিএফটা তুমি আসলে পাবা কিভাবে? এই যে এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে অথবা ডেসক্রিপশন বক্স আছে সেখানে তুমি যাও, গিয়ে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডিরেক্ট কিন্তু তুমি হচ্ছে এই পিডিএফগুলা ডাউনলোড করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা। তো শুরু করার আগে জাস্ট কয়েকটা কথা বলে শুরু করব। আজকে তো আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবই। তোমার হচ্ছে আজকে যে অ্যান্সারগুলো সেগুলোও কিন্তু দেয়া আছে। তার আগে তোমাদেরকে একটু বলে দিই যে এই পিডিএফটা তুমি আসলে কিভাবে পড়বা, বা বায়োলজি কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে তুমি হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড হবা, সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, অনেকের একটা প্রশ্ন, যেমন আমাকে গত কয়েকদিন ধরে একজন মেসেজ করেছো যে ভাইয়া অনেক লিখতেছি বায়োলজি, মানে অনেক লিখি, 2-3 পেজ লিখি সৃজনশীল প্রশ্নে, কিন্তু আসলে নাম্বার পাচ্ছি না। এর কারণটা কি? আমিও যখন তোমাদের সমান ছিলাম, ক্লাস 9-এ নতুন নতুন উঠছি, ক্লাস 8-এর একটা ভুল ধারণা স্যাররা আমাদেরকে মানে মাথার মধ্যে ঢুকাই দিত, এটা যত বেশি লিখবো তত বেশি নাম্বার পাবো, অর্থাৎ আমি যত বেশি পেজ ভরাবো তত বেশি নাম্বার পাবো। কিন্তু 9-এ ওঠার পরে যখন হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো নতুন, হ্যাঁ, কিছুই তো বুঝি না সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে, তো এইখানে অনেক বড় বড় করে লিখি। ম্যাথ দেখা যাচ্ছে 2 পেজ ধরে লিখতেছি, কেমিস্ট্রি লিখতেছি, ফিজিক্স লিখতেছি, অনেক বড় বড় করে লিখতেছি, কিন্তু আসলে নাম্বার পাচ্ছি না। তো এর কারণটা হচ্ছে যে তোমার প্রশ্নটা কোথা থেকে হয় এই বিষয়টা আসলে ধরতেই পারতাম না প্রথম দিকে আমি। ঠিক আছে? তো পরবর্তীতে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করলাম, টেস্ট পেপার, বিগত বছরের বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করে যখন পড়া শুরু করলাম, সেই সময়টাতে কিন্তু মানে আমি বুঝতে পারলাম যখন যে কোথা থেকে প্রশ্ন হয়, সেই টপিকগুলো জাস্ট পড়েছি, এবং কমনও কিন্তু পেয়েছি সেখান থেকে, তাই না? সো এরপর থেকে কিন্তু রেজাল্টও আমার ভালো হয়েছে। এবং আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার কিন্তু এসএসসি লেভেলে এখন বায়োলজি পড়াইলেও এসএসসিতে আমি বায়োলজি সবচেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম বায়োলজিতে। সো বায়োলজিতে আমার একবার টেস্টে ফেলও আসছিল। হ্যাঁ, তো কিভাবে লিখলে তুমি আসলে বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক পাবা সেটা একটু আমি বলে দিই। দেখো, তোমার বায়োলজির কোনো একটা পড়া যখন পড়বা তুমি হচ্ছে নোট করে পড়বা। যে কোনো পড়া তুমি পড়তেছো, তুমি মেক শিওর করবা যে সেটার নোট যাতে তুমি সাথে সাথে করে ফেলো। অবশ্যই তুমি হচ্ছে নোট করে পড়বা। এখন নোট করে কিভাবে পড়বা সেই টেকনিকটা একটু বলে দিই, অথবা তুমি যদি এমন কোনো ভাইয়ের কাছে পড়ো যে আসলে, বা এমন কোনো কোচিংয়ের সাথে সংযুক্ত থাকো যেখানে আসলে তোমাকে নোট করেই পড়ানো হচ্ছে, দেন তাইলে তোমার হচ্ছে ওই বিষয়টা ঠিক আছে। ওকে, তোমার হচ্ছে নোট অবশ্যই থাকতে হবে। তুমি প্রাইভেট পড়ো, কোচিং করো, তোমার হাতে যাতে একটা প্রপার নোট থাকে। আচ্ছা, এখন নোটটা তুমি নিজে নিজে কিভাবে করতে পারো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কিওয়ার্ড টেকনিক। কিওয়ার্ড টেকনিক কি ভাইয়া? এটা তোমার একটু বুঝতে হবে। দেখো, বায়োলজি তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, বায়োলজি হচ্ছে মুখস্থ বিদ্যা, তুমি বই থেকে ঠাড়া মুখস্থ করবা, করার পরে তুমি হচ্ছে সেটা জাস্ট পরীক্ষার হলে লিখে আসবা। কিন্তু বায়োলজি মোটেই মুখস্থ বিদ্যার কোনো বিষয় না। বায়োলজি বোঝার অনেক বিষয় আছে, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বোঝার। এর মধ্যে থেকে কিছু বিষয় আছে যেগুলো মুখস্থ করে নিতে হয়, যেমন ম্যাথের ক্ষেত্রেও তুমি যদি সূত্রের কথা বলো, সূত্র কি তুমি বুঝে বুঝে পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা? সূত্র বোঝার আছে, ঠিক আছে, কিন্তু তোমার পরীক্ষার হলে শর্ট টাইমে অ্যান্সার করার জন্য তো তোমার মুখস্থ রাখতে হবে, তাই না? তো বায়োলজিও ঠিক সেম। তুমি যদি বুঝে বুঝে পড়ো, তোমার কাছে বায়োলজি আসলে মুখস্থ করতে হবে না, কিন্তু তারপরেও দু একটা বিষয় আছে যেটা আসলে মুখস্থ রাখতে হয়, তাছাড়া তো তুমি পরীক্ষার খাতায় অন্তত ভালো করে অ্যান্সার করতে পারবে না। বুঝছো? সো কিওয়ার্ড টেকনিকটা কি? ধরে নাও তুমি মাইটোসিস পড়তেছো, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পড়তেছো। মেটাফেজ যে ধাপটা,
এখন তুমি বইয়ের মধ্যে মেটাফেজের অনেকগুলা লাইন লেখা আছে না, মেটাফেজ ধাপটার অনেকগুলা লাইন লেখা আছে, এখানে ধরে নাও যে 5টা লাইন লেখা আছে। সো 5টা লাইন তুমি খুব মনোযোগ দিয়ে পড়বা। 5টা লাইন কি করবা ভাইয়া, তুমি খুব মনোযোগ দিয়ে পড়বা। ওকে, পড়লা, পড়ার পরে এই লাইনগুলোর মধ্যে থেকে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো তুমি মার্কিং করবা। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড তুমি মার্কিং করলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি, ধরে নাও প্রথম লাইনটা এরকম আছে যে এই মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা, এই যে সবচেয়ে বেশি মোটা ও খাটো। ঠিক আছে, এখানে অনেক বড় একটা লাইন হতে পারে, কিন্তু এই পুরা লাইনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা কি ছিল, সবচেয়ে বেশি মোটা ও খাটো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। দেন ধরে নাও যে দ্বিতীয় লাইনে লেখা আছে যে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে, এই ঘটনাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। ঠিক আছে, এই যে দেখো অনেক বড় একটা বিষয়, এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা আমি পাইলাম মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস মানে হচ্ছে মাঝে চলে আসার প্রক্রিয়া। তাহলে তুমি এখন এই যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলা তুমি খুঁজে বের করলা, তোমার এখন কাজ হচ্ছে তুমি একটা সাদা ফ্রেশ খাতা নাও, এই যে ফ্রেশ খাতা নিলা, দেন তুমি হচ্ছে এখানে টপিকের নাম দিলা মেটাফেজ। আচ্ছা, মেটাফেজ নাম দেওয়ার পরে তুমি কিওয়ার্ডগুলো জাস্ট তুলবা। মেটাফেজ সম্পর্কে 5টা কিওয়ার্ড তুমি পাইছো। ফার্স্টে কি, সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। দ্বিতীয়টা হচ্ছে মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস। তৃতীয় আরেকটা তুমি ওয়ার্ড পাইছো, হ্যাঁ, তৃতীয় ওয়ার্ড কি, সম্পূর্ণ বিভক্ত হয়। কি বিভক্ত হয়, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়, তাই না? সো এই যে সম্পূর্ণ বিভক্ত, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তুমি বুঝছো। সো এটা লিখলা, এরকম 5টা ওয়ার্ড লিখলা। ঠিক আছে, তাহলে দেখো এই যে তুমি কিওয়ার্ডগুলো জাস্ট লিখে নিলা, তুমি বইয়ের লাইন বাই লাইন কিন্তু লিখলা না। তোমার নোটে আসলে কি থাকবে, বইয়ের বিষয়গুলো তো থাকবে, কিন্তু বইয়ের সম্পূর্ণ বিষয়টা থাকবে না, তোমার কাছে শর্ট নোট থাকবে। ঠিক আছে, নোটে শর্ট করে লেখা থাকবে সবকিছু। এখন তুমি যে কাজটা করবা, বইটা এখন বইটা তুমি হচ্ছে এখন মুজায় ফেলো, দেন তুমি খাতাটা দেখো এবং তুমি বের করার চেষ্টা করো যে আচ্ছা এতক্ষণ ধরে যে তুমি পড়লা, এই যে শর্ট নোট যে তুমি করছো, এগুলো দেখে দেখে তুমি মনে করার চেষ্টা করো যে বইয়ে আসলে তুমি কি পড়ছিলা। ঠিক আছে, তুমি যদি মনে করতে পারো যে হ্যাঁ বইয়ে এই যে এই ওয়ার্ডটা, এই মেটাকাইনেসিস বলতে বইয়ের মধ্যে এই বিষয়টাকে বুঝাইছে বা এই বিষয়টাকে ইন্ডিকেট করছে, সেটা যদি তুমি হচ্ছে মাথায় নিয়ে আসতে পারো, তুমি যদি থিঙ্ক করতে পারো, তোমার যদি চিন্তায় সেই বিষয়টা আসে, তাহলে তুমি বুঝবা যে তোমার পড়াটা হয়েছে। কিন্তু তোমার যদি চিন্তাতে সেই বিষয়টা না আসে, বুঝবা যে তোমার পড়াটা এখনো হয় নাই। দেন তুমি কি করবা, তুমি বুঝলা যে আচ্ছা এই বিষয়গুলো তোমার মনে পড়তেছে না, তাহলে বইটা আরেকবার খুললা, দিয়ে আরেকবার বইটা রিডিং দাও, দেন আবার বুঝাই রেখে আবার চেষ্টা করো তুমি না দেখে বলার। তখন দেখবা যে যখন পারতেছো তখন বুঝবা যে এই বিষয়টা তোমার কখনোই ভুল হবে না, তোমার মাথায় সেট হয়ে গেছে। যদি কখনো ভুলেও যাও, পরীক্ষার আগে জাস্ট একবারও যদি তুমি দেখো, সেটা পরীক্ষায় খুব সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবা। ক্লিয়ার? সো একটা টেকনিকই বললাম, আরও অনেক অনেক টেকনিক আছে যেগুলো ইউটিউবে নিয়মিত আমি শেয়ার করি। তোমার কাজটা হচ্ছে যে ইউটিউবে গিয়ে এই বিষয়গুলো একটু, আমাদের যে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আছে সেখানে গিয়ে একটু স্ক্রল করলে তুমি হচ্ছে বিভিন্ন টাইপের, তোমাদের জন্য কিন্তু সবসময় কিছু না কিছু গাইডলাইন দিতেই আছি। তো এই গাইডলাইনগুলো তুমি হচ্ছে একটু স্ক্রল করলে খুঁজে পাবা, সেখান থেকে তুমি হচ্ছে দেখবা একটু। ওকে, তাহলে আসো ভাইয়া আমরা আমাদের যে মেন পিডিএফটা সেখানে ফিরে যাই। আমরা হচ্ছে টপিক ভিত্তিক বোর্ড প্রশ্নগুলো দেখব, ঠিক আছে, কোন টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ। এখন প্রথম অধ্যায়ের কথা যদি বলি, প্রথম অধ্যায় থেকে তুমি আসলে কি পড়বা, প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের নাম যদি বলি, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে এখানে ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান আছে না, ফলিত জীববিজ্ঞান। এইখানে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে, এই শাখাগুলা কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা কিন্তু তোমার খুব ভালো মতো মাথায় রাখতে হবে। যেমন তোমাকে বললো যে এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি কি, এটা তোমার খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে এন্ডোক্রাইনোলজি কি। তো এখান থেকে তোমাকে দুইভাবে প্রশ্ন করতে পারে, দুইভাবে না, অ্যাকচুয়ালি তিনভাবে প্রশ্ন করতে পারবে। দেখো এখান থেকে কি কি প্রশ্ন করতে পারে, তোমাকে তোমাকে হচ্ছে এমসিকিউ করতে পারে,
এমসিকিউ প্রশ্ন করতে পারে এবং তোমাকে হচ্ছে ক নাম্বারে প্রশ্ন করতে পারবে, ঠিক আছে, সৃজনশীলের ক নাম্বারে। এবং এমসিকিউ প্রশ্ন এটা দুইভাবে হইতে পারে, এমসিকিউ প্রশ্ন এটা দুইভাবে হইতে পারে। সো এমসিকিউ প্রশ্ন যে দুইটা টাইপ, তোমাকে বলবে যে এন্ডোক্রাইনোলজি কি, ঠিক আছে, এটা হচ্ছে হরমোন সম্পর্কিত বিদ্যা, অপশানে থাকবে হরমোন সম্পর্কিত বিদ্যা। তাহলে এইভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটার টাইপ, তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে, তোমাকে বলতে পারে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা বা ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা, এভাবে প্রশ্ন করবে। তো প্রথম টাইপের প্রশ্নের জন্য তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, প্রথম টাইপের প্রশ্নের জন্য প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শাখা দ্বারা কি মিন করছে এটা তোমার ভালো মতো মাথায় রাখতে হবে। যেমন এন্ডোক্রাইনোলজি, হ্যাঁ, বা বাস্তুবিদ্যা, এটা বলতে কি বোঝায় এটা তোমার বইয়ের মধ্যে থেকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কারণটার জন্য যে কাজটা করতে হবে, দ্বিতীয় যে প্রশ্নের টাইপ, অর্থাৎ তোমাকে বলতে পারে যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা বা ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা, এটার জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো একটা শাখা তুমি মুখস্থ করে ফেলো। দুইটা মুখস্থ করার দরকার নাই, যে কোনো একটা মুখস্থ করো, ওইটা বাদে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হচ্ছে মানে ওইটা বাদে ধরো যে তুমি ভৌত জীববিজ্ঞানের শাখা মনে রাখছো, তাহলে এইখানে যা মনে রাখছো সেটা বাদে যা আছে সবই হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো এটা তুমি কিভাবে মনে রাখবা, অনেকগুলা তো আছে। তুমি যে কাজটা করতে পারো, সিম্পলি তুমি হচ্ছে ইউটিউবে চলে যাও, ইউটিউবে চলে গিয়ে এই টাইপের প্রশ্নের জন্য সিম্পলি ইউটিউবে চলে যাও, গিয়ে তুমি লিখো যে ভৌত ও ফলিত জীববিজ্ঞানের শাখা সমূহ মনে রাখার ট্রিক্স, ঠিক আছে। সো ওইখান থেকে তুমি ইউটিউব থেকে যে কোনো অনেক অনেক ট্রিক্স আছে, তোমার কাছে যেটা পছন্দনীয় হবে, তোমার কাছে যেটা ভালো লাগবে সেই ট্রিক্সটা তুমি হচ্ছে মনে রাখো, ঠিক আছে, সেটা তুমি মুখস্থ করে নাও। আমি ট্রিক্স দিতে পারতাম কিন্তু আমি দিচ্ছি না, এর কারণ হচ্ছে যে আমার ট্রিক্সটা তোমার পছন্দ নাও হইতে পারে। তার চেয়ে তুমি হচ্ছে ইউটিউবে যাও, গিয়ে এই কথাটা আমি যেটা বললাম এটা লিখে সার্চ করো, তুমি অনেক অনেক ট্রিক্স পাবা, এর মধ্যে তোমার কাছে যেটা ভালো লাগবে সেই একটা তুমি ট্রিক্সটা মনে রাখো, ঠিক আছে, মনে রেখে তুমি হচ্ছে মুখস্থ করে ফেলো। এটা এর মাধ্যমে তুমি হচ্ছে একটা এমসিকিউ তুমি পারবা এইখান থেকে। ওকে, দ্বিতীয় যে টাইপ, যেই টপিক থেকে প্রশ্ন হবে প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে ওই যে রাজ্যগুলো আছে, রাজ্যগুলোর বৈশিষ্ট্য, রাজ্যর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। সো এই বৈশিষ্ট্যর সাথে চিত্রটা একটু মাথায় রাখবা, তোমার উদাহরণটা মনে রাখবা, বৈশিষ্ট্যর সাথে উদাহরণ, ঠিক আছে, উদাহরণ এমনকি চিত্রটাও মনে রাখবা। কেন চিত্র মনে রাখবা? কারণ হচ্ছে চিত্র দিয়ে দিবে তোমাকে, তোমাকে হচ্ছে সৃজনশীলের শুরুতে চিত্র দিয়ে দিবে, তোমাকে বলবে যে এই চিত্র থেকে চিত্রের ক নাম্বার, ক চিত্রের প্রাণীটা কোন রাজ্যের, তার বৈশিষ্ট্যগুলো লিখো। সো চিত্র যদি তুমি না চিনো যে এটা হচ্ছে ক নাম্বার, এটা হচ্ছে এই ক দ্বারা বোঝাচ্ছে ছত্রাক বা এই ক দ্বারা বোঝাচ্ছে পেনিসিলিয়াম, তুমি কিভাবে অ্যান্সার করবা, বুঝছো? সো চিত্রটা তোমার পরীক্ষায় আঁকাইতে হবে না, কিন্তু তোমার প্রশ্নের অ্যান্সার করার জন্য চিত্রটা তোমার মাথায় রাখতে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। এবং এই রাজ্যগুলোর বৈশিষ্ট্য এখান থেকে তোমার মাস্ট প্রশ্ন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, ঠিক আছে। এবং তৃতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ। সো দ্বিপদ নামকরণ পদ্ধতি, এটা কিন্তু তোমার অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কি টাইপের প্রশ্ন হচ্ছে। এই যে ক্যারোলাস লিনিয়াস রাজ্য থেকে প্রশ্ন এসেছে, তো ক্যারোলাস লিনিয়াস কয়টা রাজ্যে ভাগ করেন? দুইটা, এগুলো তোমাদের জানা কথা, ঠিক আছে। সো জীবজগৎ সম্পর্কে সহজে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটা? ট্যাক্সোনমি। এগুলো আলাদাভাবে পড়ানোর কিছু নাই, এগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, তুমি অ্যান্সারটা এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবা, করে অবশ্যই পিডিএফটা পড়বা, ঠিক আছে। এটা পড়লে তোমার ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, ঠিক আছে। বায়োলজি সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা আশা করি থাকবে না। তাহলে দেখো এখানে কোনটা সঠিক? শারীরবিদ্যা। শারীরবিদ্যা মানে কি ভাইয়া? এই যে এই বিষয়গুলো তোমার বুঝতে হবে। শারীরবিদ্যা মানে কি? ফিজিওলজি, ইংলিশে বলা হয় ফিজিওলজি। শারীরবিদ্যা মানে হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে জৈব রাসায়নিক যে প্রক্রিয়াগুলো চলতে থাকে সেটা হচ্ছে শারীরবিদ্যার মধ্যে সেটাই আলোচনা করা হয়। যেমন রেচন, রেচন আমাদের শরীরের মধ্যে চলতেছে, তাই না? উদ্ভিদের দেহে কি চলে? প্রস্বেদন চলে, সালোক সংশ্লেষণ চলে, শ্বসন চলে, আমাদের দেহ শ্বসন চলে। সো এগুলো হচ্ছে শারীরবিদ্যায় আলোচনা করা হয়, ফিজিওলজিতে আলোচনা করা হয়, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো কোষের গঠন, কোষ বলছে, সাইট কথাটার অর্থ হচ্ছে কোষ, সো সাইটোলজি, সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে জীব প্রকৃতি বলছে, জীব প্রকৃতি মানে হচ্ছে বাস্তুবিদ্যা, তোমাদের একটা অধ্যায় আছে বাস্তুতন্ত্র নামে, সো সেইখানে
সেই অধ্যায়টা পড়লে তো এমনিতেই এগুলো পারার কথা। সিকিউ দেখো এখান থেকে কি টাইপের সিকিউ হতে পারে, বিবর্তন বিদ্যা কি, যেখানে হচ্ছে জীবের বিবর্তন, জীবের বিকাশ, হ্যাঁ আর কি এই যে ক্রমবিকাশের তথ্যসমূহ নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটাই বিবর্তন বিদ্যা। আচ্ছা এই যে দেখো এখানে চিত্র, যেটার কথা বললাম যে চিত্র দিয়ে তোমাকে প্রশ্ন করবে। সো চিত্র তুমি যদি নাই বুঝো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে আমিবা। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া কোন রাজ্যের প্রাণী, মনার রাজ্যের প্রাণী। আর এটা হচ্ছে অ্যামিবা, নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, হ্যাঁ তোমাকে নির্দিষ্ট আকার আকৃতি বিহীন দিয়ে দিছে। সো এটা হচ্ছে অ্যামিবা। সো অ্যামিবা কোন রাজ্যের প্রাণী বলো তো? অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা, ঠিক আছে। সো এই দুটার মধ্যে পার্থক্যটা কি? মনেরা আর প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য কি? মনেরা আর প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আদিকেন্দ্রিক, এটা হচ্ছে সুকেন্দ্রিক। প্রথম পার্থক্য এটাই, ঠিক আছে। সো এইটা দ্বারা অবশ্যই শুরু করতে হবে তোমার হচ্ছে মানে এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আসলে রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সুকেন্দ্রিক, সরি আদিকেন্দ্রিক মানে কি প্রোক্যারিওটিক, আর ওরা হচ্ছে ইউক্যারিওটিক। তারপরে আদার যে পার্থক্যগুলা সেগুলো লিখবা, যেমন এদের কোনো ধরনের অঙ্গাণু নাই, শুধুমাত্র রাইবোজোম আছে, ওদের বেশ কিছু অঙ্গাণু থাকে, ঠিক আছে। তো এই টাইপের পার্থক্যগুলো বলবে তোমাকে, যে উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে, হ্যাঁ। তো আচ্ছা খ নম্বর আরেকটা প্রশ্ন ছিল যে রক্তকে যোজক টিস্যু বলা হয় কেন? যোজক টিস্যু মানে কি এটা তোমার বুঝতে হবে। যোজক টিস্যু মানে হচ্ছে যেটা যুক্ত করে। যোজক টিস্যু মানে কি ভাইয়া? যোজক টিস্যু মানে হচ্ছে যেটা যুক্ত করে। কি যুক্ত করে? এটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে যুক্ত করে। যেমন রক্ত, রক্ত দেখো আমাদের দেহের প্রত্যেকটা কোষের সাথে তার সংযোগ আছে, ঠিক আছে। অক্সিজেন সে পৌঁছায় দিচ্ছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার হচ্ছে দেহ থেকে বের করে দিচ্ছে। তাহলে এই কারণে রক্ত হচ্ছে একটা যোজক টিস্যু। তো এখানে যোজক টিস্যু, এখানে সবকিছু লেখা আছে, এগুলো একবার পড়বা, যে যে টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি, কোষের সংখ্যা কম, তাদেরকে যোজক টিস্যু বলা হয়। রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু, ঠিক আছে। এখানে তরল মাতৃকা দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি, যেটা বললাম যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহন করে, হ্যাঁ। সো এই কারণে এটাকে বলা হচ্ছে যোজক কলা। তারপরে এই যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলা তোমার জানা থাকলে তুমি লিখতে পারবা, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ক এবং খ প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে উদ্দীপকে উল্লিখিত এক্স ওয়াই এর মধ্যে কোনটা উন্নত? অবশ্যই আমিবা উন্নত, বুঝতেই পারতেছো যে ওটা হচ্ছে ইউক্যারিওটিক, অ্যামিবা হচ্ছে ইউক্যারিওটিক, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। আচ্ছা দেন আসো বৈজ্ঞানিক নাম। আচ্ছা দ্বিপদ নামকরণের ধারণা। সো দ্বিপদ নামকরণ সম্পর্কে আমি তো বললামই, দ্বিপদ নামকরণ তোমার পড়তে হবে। সো দ্বিপদ নামকরণ সম্পর্কে যা আছে পড়বা, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি? জাকের আনা। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত প্রফেসরের নাম জাকের আলী, এই টাইপের কিছু একটা। তো তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে জাকের আনা কার নাম থেকে কে নামকরণ করেছে জাকের আনা? হ্যাঁ জাকের আলী অপশনে থাকতে পারে, কিন্তু না, এটা হচ্ছে সাজিদ আলী হাওলাদার আবিষ্কার করেছে এই গণ, ঠিক আছে। এরপরে দেখো গোল আলু, বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখতে হবে। গোল আলু হচ্ছে সোলানুম টিউবারোসম, হ্যাঁ। আলুর যে কাণ্ড সেটাকে বলা হচ্ছে টিউবার। তো এগুলো বড় ক্লাস হইলে আরো বেশি জানতে পারবা। দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, কোন বইয়ে উল্লেখ করেছেন? স্পেসিস প্ল্যান্টেরামে, ঠিক আছে। এরপরে দেখো আইসিবিএন, এটা হচ্ছে বিমান হচ্ছে বোটানি, বোটানি। সো এটা হচ্ছে উদ্ভিদ বললে বোটানি, আর যদি প্রাণী বলতো তাহলে আইসিজেডএন, জেড মান হচ্ছে জুলজি। ওকে সো আসো আমরা সামনের দিকে আগাই, এই এমসিকিউগুলো পড়বা। এরপরে দেখো নিচের ছকটি লক্ষ্য করতে বলছে, ডায়াটম, নীলাভ সবুজ শৈবাল, শাপলা। আচ্ছা লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে কিভাবে সি এর নামকরণ করা হয়েছে? তো সি, এই যে সি মানে কি? শাপলা, আর শাপলার বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া নৌচারি। এখন তোমাদের বইয়ে শেষে দেখবা কিছু বৈজ্ঞানিক নাম আছে, এই নামগুলো একদম ঠাড়া মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? কারণ তোমাকে হচ্ছে যে এখানে বলা নাই কিন্তু শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নৌচালি। এখন তুমি যদি এখানে বানান ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমার সমস্যা আছে, হ্যাঁ। নাম বানান এখান থেকে তুমি ভুল করতে পারবা না। এবং এখানে তুমি যদি হচ্ছে নিয়মগুলো অমান্য করো, যেমন এখানে প্রথম অক্ষরটা কি বড় হাতের লিখতে হবে, তারপরে সবগুলো হচ্ছে ছোট হাতের লিখতে হবে, এবং প্রত্যেকটা নিচে চেষ্টা করবা এটা মাথায় রেখে অবশ্যই দিয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিবা, ঠিক আছে। আচ্ছা
তাহলে এই হচ্ছে বিষয়। এখন দ্বীপের নামকরণের যে নিয়মগুলো আছে, নিয়মগুলো সুন্দর করে পড়বা। যেমন কি ইতালিক অক্ষরে লিখতে হয়, আর কি কি করতে হয়। এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের। আরো একটা নিয়ম আছে যেটা এখানে লেখা হয় নাই বা দেয়া হয় নাই, সেটা হচ্ছে বিজ্ঞানীর নামের শুরুর অক্ষরটা এবং তার হচ্ছে নামকরণের সালটা সেটা হচ্ছে শুরুতে দিতে হবে, মানে শেষে এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করা নাই, এটা খুব একটা সমস্যা নাই, কারণ তোমাদের বইয়ে শুধুমাত্র ধানেরটাই দেয়া আছে, আর কোনোটা দেয়া নাই। তো ওইটা কোনো প্যারা না, তবে নিয়মটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2-3 জন বিজ্ঞানী যদি একই প্রজাতির নামকরণ করে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে বিজ্ঞানীটা নামকরণ করছে, বিজ্ঞানসম্মত নামকরণ করেছে, সেটাই গ্রহণযোগ্য হবে। তো এই টাইপের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো হচ্ছে মাথায় রাখতে হবে তোমার। এরপর দেখো জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি। সো শ্রেণীবিন্যাসের পদ্ধতি এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি বলা আছে দেখো। প্রথম প্রশ্নটা বলতেছে কোন প্রাণী বৃদ্ধি ভিত্তিক ভাবে উন্নত। মানুষ সবচেয়ে উন্নত, এখানে অপশন যদি মানুষ থাকে আর তো কোনো কিছুই না, অ্যান্সার হবে না, তাই না। মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটা? সো এখানে তো আছে দেখো মামালিয়া, প্রাইমেট, হোমিনিডে। সো এই যে মানুষের জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি, এই যে সিকোয়েন্সটা মানুষেরটা অন্তত মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো মানুষের যে পর্বটা কি? পর্বটা হচ্ছে করডাটা। উপপর্বটা কি? উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। তারপর হচ্ছে শ্রেণী, ক্লাস, জগৎ, পর্ব, শ্রেণী। শ্রেণীটা হচ্ছে মামালিয়া। হ্যাঁ, মামালিয়ার পরে এই যে প্রাইমেট মানে হচ্ছে হাত, মানুষের হাত আছে না, হাত দিয়ে কোনো কিছু একটা ধরতে পারে, এই কারণে মানুষকে বলা হচ্ছে প্রাইমেট, ঠিক আছে। তারপরে হোমিনিডা, তারপর হোমো, তারপরে সাপিয়েন্স। ওকে, সো এই হচ্ছে ক্রম। এবার দেখো সিকিউ পার্টটা কি বলেছে। সিকিউ পার্টটা বলেছে এ জীব হচ্ছে হোমো সাপিয়েন্স, বুঝতে পারতেছে এটা হচ্ছে মানুষ। এটা হচ্ছে কাঁঠাল, এবং পেনিসিলিয়াম এটা হচ্ছে ছত্রাক, পেনিসিলিয়াম ছত্রাক। তো এই জীবের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখতে বলছে। তো ওই যে যেটা বললাম এতক্ষণ ধরে, যে এটা তোমার মাথায় রাখতে হবে। রাজ্যটা তো অ্যানিমিলিয়া, এটা তোমরা জানো। আচ্ছা, পর্ব কি? পর্ব হচ্ছে করডাটা। উপপর্ব মেবি দেওয়া নাই, তো উপপর্ব এখানে তুমি চাইলে অ্যাড করতে পারো। উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, শ্রেণী হচ্ছে মামালিয়া, বর্গ হচ্ছে প্রাইমেট, গোত্র হচ্ছে হোমিনিডা, গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে হোমো সাপিয়েন্স। ঠিক আছে, এখন কোনটা কেন বলা হয়েছে অ্যানিমিলিয়া কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এটা অ্যানিমেল, প্রাণী, এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যানিমিলিয়া, ঠিক আছে। কারণ এটা সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট, বহুকোষী, পরজীবী, জটিল শিশুতন্ত্র আছে, এই কারণে এটা হচ্ছে অ্যানিমিলিয়া। পর্ব হচ্ছে করডাটা। কেন করডাটা? কারণ জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড, এই যে আমাদের দেহে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড, এই নটোকর্ড থেকে আসলে মেরুদণ্ড হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে জীবনের কোন একটা পর্যায়ে বলতে ভ্রূণ অবস্থায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের অবস্থাটা যখন ভ্রূণ অবস্থা ছিল, ভ্রূণ দশায়, সেই সময়টাতে এই মেরুদণ্ডের পরিবর্তে আমাদের এখানে একটা রডের মতো অংশ ছিল, যেটাকে বলা হচ্ছে নটোকর্ড, ঠিক আছে। আচ্ছা, মামালিয়া কেন? কারণ স্তন্য, এই যে দুধ খায়, মায়ের বুকের দুধ খায়, এই কারণে হচ্ছে মামালিয়া। এরপরে প্রাইমেট কেন? আঁকড়ে ধরতে পারে, আঁকড়ে ধরার জন্য হাত আছে। হোমিনিডা কেন? কারণ হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। হোমো কেন? কারণ হচ্ছে যেহেতু অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে, এই কারণে হোমো সাপিয়েন্স। কারণ চৌড়া খাড়া কপাল, খুলির হাড় হোমো গণের অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। সো এগুলো হচ্ছে মনে রাখো। আচ্ছা, এখানে কিছু প্র্যাকটিস কোশ্চিন আছে, এই প্র্যাকটিস কোশ্চিনগুলা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। তাহলে আসো আমরা পরের অধ্যায়টাতে যাই। দেখো, আমি খুব বেশি সময় নিচ্ছি না বা সবকিছু পড়াইও দিচ্ছি না। যে দু একটা জায়গাতে তুমি ভুল করতে পারো, সেই দু একটা জায়গা তোমাকে জাস্ট ধরায় দেওয়া হচ্ছে আমার কাজ। কারণ তুমি এই পিডিএফটা পেয়ে যাচ্ছ, পিডিএফ দেখে তুমি হচ্ছে বাকি যা কিছু আছে সারাদিন তুমি রিভিশন দাও, ঠিক আছে। এইখান থেকে কয়টা সৃজনশীল দিলাম, কিন্তু যা দিয়েছি সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এই যে জীবকোষ ও টিস্যু, এখান থেকে তোমার যে প্রশ্নগুলা বা যে অধ্যায়গুলা থেকে প্রশ্ন হতে পারে, যে টপিকগুলা থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে, আচ্ছা এই অধ্যায় থেকে একটু বেশি পড়বা, ঠিক আছে। উদ্ভিদ টিস্যু কেন বেশি পড়তে বলতেছি? কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তাহলে উদ্ভিদ টিস্যু তুমি হচ্ছে পুরাটা পড়বা, এবং যেহেতু গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়ে আসলে কোনো কিছু বাদ দিও না,
ঠিক আছে, যদিও বড় অধ্যায়, ঠিক আছে, অনেক বেশি প্রেশার দিচ্ছি, কিন্তু তারপরেও বলবো যে এই অধ্যায়টা পড়ো, কারণ এই অধ্যায়টা তুমি যদি অল্প পড়ো, অল্প বিদ্যা ভয়ঙ্করী এই অধ্যায়ের জন্য। ঠিক আছে, অন্যান্য অধ্যায়, কিছু অধ্যায় আছে যেগুলো অল্প পড়লে কমন দেয়া যায়, কিন্তু এই অধ্যায়ে অনেক অনেক টপিক আছে। তো এই অধ্যায়টা অন্তত এখন থেকে একটু পড়ো, যাতে হচ্ছে পরীক্ষার মধ্যে সামনে যে টেস্ট পরীক্ষা আছে বা এসএসসি পরীক্ষা আছে সেগুলোতে প্যারা না খাও। প্রাণী টিস্যু সম্পর্কে সবকিছুই পড়বা, প্রাণী টিস্যু যা আছে ভাই সব পড়ো, ঠিক আছে। তো উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, এই টিস্যুগুলো নিয়ে, বিশেষ করে প্রাণী টিস্যুটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অধ্যায়ে এই দুটো টপিক, আর কিছু টপিক পড়তে হলে আমি সামনে বলতেছি, থামো। আচ্ছা, তো এখানে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, হাইড্রার এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যু। এই যে দেখো প্রাণীর টিস্যুর মধ্যে আবরণী টিস্যু, ঠিক আছে, এই যে আবরণী টিস্যু কত প্রকার, হ্যাঁ, অবস্থান অনুসারে আবরণী টিস্যু, এই যে এই টাইপের যে প্রকারগুলা কোনোভাবে ভুল করা যাবে না। তো এখানে কি বলা আছে দেখো, এন্ডোডার্মিসের যে আবরণী টিস্যু সেটা কি ফ্লাজেলাযুক্ত, ক্ষণপথযুক্ত। তো এই হাইড্রা প্রাণী সম্পর্কে একটা অধ্যায় আছে, তোমাদের নাই, ইন্টারে উঠলে তুমি পাবা। হাইড্রা নিয়ে একটা পুরো অধ্যায় আছে। তো এই পুরো অধ্যায় যখন পড়বা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতেছে এন্ডোডার্মিস মানে কি। এন্ডোডার্মিস মানে হচ্ছে, এখানে ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক, ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক, এন্ডো মানে হচ্ছে ভেতরে, ভেতরে, ভেতরের ত্বক, ঠিক আছে। সো এই যে এটা যদি একটা হাইড্রা হয়, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রার বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাইরের ত্বক, কিন্তু ভেতর থেকে যেটা যে ত্বকটা দেখা যায় সেটা হচ্ছে এন্ডোডার্মিস, ভেতরের ত্বক, তাই না। এখন এই এন্ডোডার্মিসের মধ্যে এখানে কিছু ক্ষণপদীয় কোষ আছে যেগুলো দেখতে যে এরকম, আবার কিছু ফ্লাজেলীয় কোষ আছে যেগুলো দেখতে হচ্ছে এই যে এরকম সুতার মতো, ঠিক আছে। তো এই দুই ধরনের কোষ দেখা যায়। তো নিচের কোনটা সঠিক, 2 আর 3, এই হচ্ছে। এটা কোন ধরনের আবরণী টিস্যু, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। চিত্রটা দেখে বুঝতে পারতেছো, কারণ এটা দেখতে কিন্তু কলামের মতোও না, আবার হচ্ছে এটা হচ্ছে কিউবের মতোও না। সো এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এবং এই স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাওয়া যাচ্ছে, বৃক্কের কোন অংশটাতে, এই যে নেফ্রনের কথা যদি কল্পনা করো, এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে বোমাস ক্যাপসুল। সো বোমাস ক্যাপসুলের যে প্রাচীরগুলো আছে এই প্রাচীরে দেখা যায়, ঠিক আছে। এবং এই প্রাচীরটা কিসের মতো কাজ করে, অবশ্যই ছাঁকনির মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এই প্রাণী টিস্যুর, আবরণী টিস্যুর যে অংশগুলো, পার্টটুকু, সেটা তোমার কিন্তু ভালো মতো পড়তে হবে। লাইসোজোম কি, লাইসোজোম হচ্ছে একটা অঙ্গাণু, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম সংরক্ষিত থাকে, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন, অন্তঃক্ষরা গ্রন্থির কাজ বুঝতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। সো পিটুইটারি গ্রন্থি এমন একটা গ্রন্থি যেখান থেকে বিভিন্ন রকমের হরমোন খরিত হয়, ঠিক আছে। সো এই হরমোনগুলো কি কি, যেমন এইখান থেকে গোনাডোট্রফিন, সোমাটোট্রফিক, থাইরয়েড উদ্দীপক হরমোন, এই হরমোনগুলো খরিত হয়। যেহেতু হরমোন খরিত হচ্ছে, আর হরমোন খরিত হইলে সেই গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। তাই পিটুইটারি গ্রন্থি হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, সিম্পল। আচ্ছা, প্রাণীদেহে বিশেষ এক ধরনের টিস্যু আছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। আচ্ছা, নিউরনের কথা বলছে। সো প্রাণীদেহকে সচল কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যুর ভূমিকা অপরিহার্য, ঠিক আছে। অর্থাৎ এই যে এগুলো পড়বা, নিউরনের কথা বলছে। নিউরন কিভাবে আসলে উদ্দীপনা পরিবহন করে, সিনাপসের মাধ্যমে। সিনাপস কি, একজন আর ডেনড্রাইটের সংযোগস্থল, এটাকে বলা হচ্ছে সিনাপস। এই বিষয়গুলো তোমার এখানে লেখা আছে, এই বিষয়টা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সিনাপস থেকে প্রশ্ন হয়, প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। এমনও হতে পারে যে তোমার সামনে যে পরীক্ষাটা আছে, বার্ষিক পরীক্ষা, সিনাপস থেকে একটা প্রশ্ন চলে আসছে, অর্থাৎ নিউরন থেকে। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ, এটাও গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এখানে এটাও অ্যাড করে ফেলতে পারো যে এই যে অঙ্গাণুগুলো আছে, উদ্ভিদ ও প্রাণী টিস্যুর বিভিন্ন ধরনের যে অঙ্গাণু, এই অঙ্গাণুর কাছ থেকে প্রশ্ন হবে ভাইয়া, ঠিক আছে, মাথায় রেখো এটা। তাহলে দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে, যে অনলি রাইবোজোম থাকে, এটা আমরা প্রথম অধ্যায় থেকে জানি। হ্যাঁ, এখানে আরো প্রশ্ন আছে, দেখো ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা, সেলুলোজ দ্বারা। ওকে, তাহলে এই বিষয়গুলো পড়বা। বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে এখানে, এমসিকিউ পার্ট, সিকিউ পার্ট। সিকিউ, রক্ত কি, রক্ত হচ্ছে যে অস্বচ্ছ মৃদু ক্ষারীয় লবণাক্ত তরল পদার্থ হচ্ছে রক্ত। আচ্ছা, মৃদু ক্ষারীয় কেন, ক্ষারীয় কারণ হচ্ছে আমরা জানি রক্তের পিএইচ হচ্ছে 7.4, রক্তের পিএইচ কত, 7.4, আর 7-এর উপরে হইলে সেটাকে বলা হয় ক্ষারীয়। মানুষের আবরণী টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু কেন বলা হয়,
ঠিক আছে, মানুষের আবরণ টিস্যুকে ট্রানজিশনাল আবরণীয় টিস্যু বলা হচ্ছে। ট্রানজিশনাল আবরণ টিস্যু মানে হচ্ছে এটা পরিবর্তিত হয় আর কি, ভিত্তি পর্দার ওপরে একাধিক স্তরে সজ্জিত থাকলে সেটা হচ্ছে ট্রানজিশনাল আবরণ টিস্যু। ধরে নাও এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা, ধরে নাও এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা, এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দার ওপরে এক স্তরে সজ্জিত থাকতে পারে, আবার এমন হতে পারে যে একাধিক স্তরে সজ্জিত থাকতে পারে। তো একাধিক স্তরে সজ্জিত থাকলে সেটা হচ্ছে তোমার স্ট্রাটিফাইড, ঠিক আছে। কিন্তু কিছু স্ট্রাটিফাইড আবরণী টিস্যু আছে যাদের স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। তাহলে এই যে এখানে ধরে নাও যে 10টা স্তর আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলা যে এখানে 10টা না 15টা হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখলে এটা 12টা হয়ে গেছে। অর্থাৎ এই যে স্তরগুলা এটা আস্তে আস্তে পরিবর্তন হতে পারে, হ্যাঁ, মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3 থেকে 4টি, পরক্ষণে আবার তুমি দেখবে যে 7 থেকে 8টি হয়ে গেছে। তো এই ধরনের আবরণী টিস্যুকে বলা হচ্ছে ট্রানজিশনাল। তো মানুষের ত্বক হচ্ছে এই ধরনের আবরণী টিস্যু। আচ্ছা, চিত্র এক্স, এক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এর গঠন ব্যাখ্যা করো। মাইটোকন্ড্রিয়াতে কি আছে? 2 স্তরী একটা আবরণ আছে, এর ভেতরে অক্সিজেন আছে, এর ভেতরে হচ্ছে ক্রিস্টি আছে, এটিপি সিনথেসিস আছে, তারপর হচ্ছে ডিএনএ আছে, রাইবোজোম আছে। সো এই জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। সো এর ভেতরে কি কি আছে, যা যা বললাম এগুলো হচ্ছে লেখা আছে, একটু দেখো। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র এখানে সম্পন্ন হয়, ঠিক আছে। আর এই যে ক্লোরোপ্লাস্ট, উদ্দীপকে ওয়াই এর গুরুত্ব। সো ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোক সংশ্লেষণ হয়, আর সালোক সংশ্লেষণ না হলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, ফলে উদ্ভিদ মারা যাবে। উদ্ভিদ মারা গেলে উদ্ভিদের উপর নির্ভরশীল যত প্রাণী আছে সব মারা যাবে, ঠিক আছে। এছাড়াও সালোক সংশ্লেষণের ফলে উদ্ভিদ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। সো অক্সিজেন না পাইলেও তো আমরা মারা যাবো, তাই না? আচ্ছা, সরল টিস্যু কত প্রকার? এগুলো হচ্ছে তোমরা জানো, ঠিক আছে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হচ্ছে? যেহেতু এয়ার মানে হচ্ছে বায়ু, এয়ার থেকে অ্যারেনকাইমা, এইভাবে ক্লাসে আমরা পড়িয়েছি, তাই না? সো ক্লাস যারা করেছো এগুলো হচ্ছে 1-2 ব্যাপার তোমাদের কাছে, আশা করি। কোনটির কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন জমা হয়? সো এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা কোষটা অনেক বেশি পাতলা, কোলেনকাইমা একটু পুরু। কেন? কারণ এখানে সেলুলোজ পেকটিন জমা হয়। আর স্ক্লেরেনকাইমা এটা অনেক বেশি পুরু, ঠিক আছে, এবং মৃত হয়ে যায়। ওকে, আচ্ছা, দেন আসো এখানে কি বলা আছে? নিটামে প্রাপ্ত জটিল টিস্যু। আচ্ছা, ঠিক আছে, এক্স হচ্ছে নিটামে প্রাপ্ত জটিল টিস্যু, ভালো কথা। ওয়াই হচ্ছে একজন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ। ওকে, আচ্ছা, এখন প্রশ্নটা বলছে মাইক্রোফিলামেন্ট কি? এটা হচ্ছে এক ধরনের কোষীয় কঙ্কাল, ঠিক আছে। এবং নামটা শুনে বুঝতে পারতেছো, মাইক্রো মানে হচ্ছে ছোট, ফিলামেন্ট মানে হচ্ছে তন্তু। অর্থাৎ কোষের মধ্যে এই যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে প্রোটিন নির্মিত অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু, ঠিক আছে, যেটা চলনে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। জনন কোষ কেন হ্যাপ্লয়েড হয়? কারণ মিয়োসিস কোষ বিভাজনের কারণে জনন কোষ, এটা আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা আমরা পড়ব। উল্লিখিত এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এক্স, এক্স, এক্স বলতে হচ্ছে জটিল টিস্যু বলতে কি, জাইলেম আর ফ্লোয়েমের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। সো এখানে এক্স নিটামে প্রাপ্ত জটিল টিস্যু যা ভেসেলকে নির্দেশ করছে। আচ্ছা, কেন ভেসেলকে নির্দেশ করছে এটা একটু আমি ব্যাখ্যা করি। দেখো, একটা কথা মনে রাখো, নগ্নবীজি উদ্ভিদ, নিটাম হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ। সো এই নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদে উদ্ভিদে জাইলেমের ভাই নাই, এই কথাটা মনে রাখো। জাইলেমের ভাই নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, সঙ্গী নাই। সো নগ্নবীজি উদ্ভিদে কি নাই? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, ঠিক আছে। এখন ভাই মানে কি? ভাই মানে হচ্ছে ভেসেল। জাইলেমের ভেসেল নাই, ভেসেল নাই। আর ফ্লোয়েমের কি নাই? সঙ্গী কোষ নাই। সঙ্গী মানে হচ্ছে সঙ্গী কোষ, সঙ্গী কোষ। তো এটা হচ্ছে ফ্লোয়েমের নাই। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, এই নগ্নবীজি উদ্ভিদের এই দুটা জিনিস নাই, কিন্তু একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে নিটাম। নিটাম, এই নিটামের জাইলেমে ভেসেল থাকে, এই নিটামে ভেসেল থাকে। সো এখানে নিটামের কথা স্পেসিফিকভাবে যেহেতু উল্লেখ করছে, এখানে জটিল টিস্যু বলতে ভেসেলের কথা বলছে। এখন এখানে এক্স উল্লেখিত এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে, তাহলে ভেসেলের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে দেওয়া আছে, খুব অল্প কথাই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। কারণ ভেসেল সম্পর্কে মানে খুব বেশি কথা তোমাদের বইয়ে লেখা নাই, অল্প কয়েকটা কথা লেখা আছে। যেমন ভেসেল, এটা হচ্ছে চোঙের মতো দেখতে, কোষগুলো মাথায় একটি আরেকটির মাথায় সজ্জিত অবস্থায় থাকে,
প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা কথা বইয়ে লেখা আছে। ওকে, সো এই কথাগুলা যে একটার উপর আরেকটু সজ্জিত হয়, কেন্দ্রীয় যে অংশটা সেটা গলে গিয়ে দীর্ঘ একটা নলের মতো সৃষ্টি করে। আচ্ছা, এর ফলে কোষরস উপরে দেখো জাইলেমের কাজ কি? জাইলেমের একটা উপাদান তো ভেসেল, তাই কি না? সো এই জাইলেমের কাজ কি? জল পরিবহন করা। সো জলটা কিভাবে পরিবাহিত হবে? এই যে সরু পথের মাধ্যমে উপরের দিকে উঠবে, এই জলটাকে বলা হচ্ছে কোষরস। ঠিক আছে, কোষরসটা জলের পরিবর্তে এখানে বলা হচ্ছে কোষরস। ঠিক আছে, সো কোষরস উপরের দিকে ওঠার জন্য সরু পথ সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, সো এই জাইলেমটা দেখতে ভেসেলটা দেখতে কেমন এগুলো একটু দেখবা। এরপরে যে টপিক থেকে প্রশ্ন হবে স্নায়ু, পেশি, রক্ত, ত্বক, অস্থির কাজ সুষ্ঠুভাবে পালনে বিভিন্ন কোষের ভূমিকা। ওকে, তাহলে দেখো রক্ত সম্পর্কে যা কিছু আছে সবকিছু পড়তে হবে। রক্তের তরল উপাদান কতটুকু, মানে রক্তরস কতটুকু, রক্তের কণিকা কতটুকু। অবশ্যই রসের পরিমাণটা একটু বেশি 55%, আর কণিকার পরিমাণ 45%। ঠিক আছে, এখন এই যে এখানে তরল অংশের মধ্যে জৈব আর অজৈব পদার্থ থাকে আবার 8 থেকে 9%। ঠিক আছে, আর পানি থেকে কতটুকু? পানি থেকে যে 90 থেকে 91 থেকে 92। হ্যাঁ, এখানে পানির কথা কোথায় বলা আছে? এই যে দেখো, পানি থেকে 91 থেকে 92, আর জৈব অজৈব পদার্থ থাকে 8 থেকে 9%। ঠিক আছে ভাইয়া, এই কথাটা একটু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, এবার এখান থেকে যে প্রশ্নটা আসে, প্রাণীদেহে বিশেষ এক ধরনের টিস্যু আছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। আছে ওই যে নিউরনের কথাই বলা আছে। সো নিউরনের গঠনটা কেমন এই অধ্যায়ও আছে, অন্য আরেকটা অধ্যায়ও আছে। সো নিউরনের গঠনে কি কি আছে? কোষদেহ আছে, একজন আছে, এই দুটো অংশ। এখন কোষদেহ থেকে আরো যেটা বের হয় ডেনড্রন, ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা বের হচ্ছে সেটা হচ্ছে ডেনড্রাইট। সিম্পল। আচ্ছা, এখানে যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিজেরা প্র্যাকটিস করবা। আমরা সামনের দিকে যাই। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে কোথা থেকে প্রশ্ন হতে পারে? কোষ বিভাজন থেকে প্রশ্ন করার মতো টপিক কিন্তু খুব বেশি নাই ভাইয়া। মাইটোসিসের ধাপসমূহ। হ্যাঁ, মাইটোসিসের ধাপসমূহ, এই একটা টপিকের নাম বললাম। এই একটা টপিক থেকেই বেশিরভাগ প্রশ্ন হবে। ঠিক আছে, এখন এই যে এইখানে যে কটা টপিক আছে দেখো, এই পিডিএফটা কেন এত স্পেশাল এর কারণ হচ্ছে এখানে টপিকের নাম বলে দেওয়া আছে। যে কটা টপিক আছে সেই কয়টা গুরুত্বপূর্ণ, এবং মাইটোসিসের যে পর্যায়সমূহ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই কারণে এটা প্রথমে দেওয়া আছে। তো প্রথমের দিকে যেটা সাজানো থাকবে আগেরটাতে দেখবা। দ্বিতীয় অধ্যায় তুমি দেখেছো নিশ্চয়ই, খেয়াল করেছো হয়তোবা, প্রথম থেকে কিন্তু শুরু করা হয় নাই। যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা প্রথমের দিকে সাজানো ছিল। অর্থাৎ ওইখানে প্রাণী টিস্যু সবার প্রথমে ছিল, তার মানে কি প্রাণী টিস্যু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই কারণে ওটা সাজানো ছিল এইভাবে। আচ্ছা, সো এখানে মাইটোসিসের পর্যায়সমূহ এটা একটু পড়বা। ঠিক আছে, এখানে যে কথাটা বলা আছে, চিত্রের এক্স ক্রোমোজোমের সংখ্যা 16 হলে X2 বিভাজন 2 বার হলে X2 তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আচ্ছা, চিত্রে এক্স এর কথা বলছে, এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16। ঠিক আছে, তাহলে পূর্ণ বিভাজনের কথা বলছে। ঠিক আছে, সো এখানে পূর্ণ বিভাজন বলতে মাইটোসিসকে বোঝানো হচ্ছে। তো এই মাইটোসিস বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা তো অর্ধেক হয় না। এটা যদি মিওসিস হইতো, হ্রাসমূলক বিভাজন হইতো, হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে সেই ক্রোমোজোম সংখ্যা 8 হয়ে যাইতো। কিন্তু এখানে পূর্ণ বিভাজন বলছে, মাইটোসিস বিভাজনের কথা বলছে, তার মানে কি এটা 16 ছিল, 16ই থাকবে। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো সাইটোকাইনেসিসের পূর্বে কোনটা ঘটে? এটার অ্যান্সার ইন্টারফেজের চেয়ে আমার মনে হয় যে টেলোফেজ যদি তুমি দাও এটা বেটার হবে, কারণ ইন্টারফেজ হচ্ছে সাইটোকাইনেসিসের পরে ঘটে। ঠিক আছে, সাইটোকাইনেসিসের পূর্বে না, সাইটোকাইনেসিসের পরে ঘটে ইন্টারফেজ। এই টেলোফেজটা ঘটে সাইটোকাইনেসিসের পূর্বে। কেন? কারণ দেখো মাইটোসিসের মধ্যে কি আছে? ক্যারিওকাইনেসিস আছে, সাইটোকাইনেসিস আছে। এখন ফার্স্টে ঘটে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, তারপরে ঘটে সাইটোকাইনেসিস। তো এই যে ক্যারিওকাইনেসিস, এটাকে আবার 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে টেলোফেজটা শেষ ধাপ, এরপরে তো ঘটবে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসের আগে কে ঘটে? টেলোফেজ। ঠিক আছে ভাইয়া, তাহলে আসো সামনের দিকে যাই। দেখো প্রশ্নটা বলছে জবা গাছের কচি কাণ্ডে এবং পরাগধানীর কোষ। সো কচি কাণ্ডে কোন ধরনের বিভাজন করবে? অবশ্যই মাইটোসিস। আর পরাগধানী বললে সেটা হচ্ছে মিওসিস।
মিওসিস যদি বলা হয় পরাগধানী, জননকোষ, এই জায়গাগুলা এগুলো হচ্ছে মিওসিস। আকর্ষণ তন্তু কি? সো আকর্ষণ তন্তু মানে হচ্ছে যে পুরো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো তো সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। এখন দেখা যায় যে সবগুলা স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো যুক্ত হয়, কিন্তু সবগুলো স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো যুক্ত হয় না। তাহলে যেগুলোতে যুক্ত হয় তারা হচ্ছে আকর্ষণ তন্তু, যেই স্পিন্ডল যন্ত্রে সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম যুক্ত হয় না তারা হচ্ছে শুধুমাত্র স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে ভাইয়া? ওকে, জরায়ুমুখের টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সো জরায়ুমুখের টিউমার সৃষ্টির কারণ কি? টিউমার অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে হয়। সো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন একটি থেকে দুইটি, দুটি থেকে চারটি এভাবে কোষের বিভাজন ঘটতে থাকে। এই প্রক্রিয়া যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে তো ভালো, যদি নিয়ন্ত্রণ হারায় ফেলে সেই ক্ষেত্রে টিউমার বা ক্যান্সার হয়। এখন কেন হারায় ফেলবে মাইটোসিস কোষ বিভাজনের যে নিয়ন্ত্রণটা, সেটা কেন হারায় যায়? এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 E7 নামে দুইটি জিন এর মাধ্যমে এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, তারপরে দেখো উল্লেখিত প্রথম অংশে কোষ বিভাজনে চতুর্থ পর্যায় মানে কি? অ্যানাফেজ সম্পর্কে যা কিছু আছে সবকিছু মানে সবগুলা তোমাকে তৃতীয় ধাপও বলতে পারতো, দ্বিতীয় ধাপও বলতে পারতো, সবগুলাই মাথায় রাখতে হবে। জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান, ভালো কথা। সো কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা বজায় থাকে? মাইটোসিস, সিম্পল। ওকে, জননকোষের সংখ্যা বৃদ্ধি, নট জননকোষ সৃষ্টি। জননকোষের সংখ্যা বৃদ্ধি বললে মাইটোসিস, আর যদি বলে জননকোষ সৃষ্টি মিওসিস। ঠিক আছে, মাথায় রেখো এটা। আচ্ছা, এক্স কি? এক্স হচ্ছে মাইটোসিস, ওয়াই কি? সিম্পলি মিওসিস। ওকে, আচ্ছা, জীবের জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে উদ্দীপকে এক্স ও ওয়াই কোনটি মুখ্য ভূমিকা পালন করে? আচ্ছা, সো এখানে টিকিয়ে রাখতে জীবকোষের জিনগত বৈচিত্র্য, আচ্ছা জিনগত বৈচিত্র্য যেটা, সেটাতে মিওসিস। ঠিক আছে, বৈচিত্র্য সৃষ্টি করা, এটা মিওসিসের একটা গুরুত্ব। ঠিক আছে, মিওসিসের মধ্যে একটা ধাপ আছে, তোমাদের বইয়ে হয়তো বা সেভাবে উল্লেখ করা নাই, হালকা টাচ দেওয়া আছে কিন্তু ওইভাবে উল্লেখ করা নাই। একটা ক্রসিং ওভার নামে একটা অংশ আছে, একটা ধাপ আছে, যেই ধাপে ক্রসিং ওভার ঘটে, এবং ক্রসিং ওভারের মাধ্যমে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়, সামান্য অংশের বিনিময় হয়। এই বিনিময়ের ফলে বৈচিত্র্যটা সৃষ্টি হয়। ঠিক আছে, সো এখানে বৈচিত্র্য সৃষ্টি বলতে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে না, মিওসিস কোষ বিভাজনকে বুঝাইছে। ঠিক আছে, সো এখানে কথাগুলো বলা আছে, যে কথাগুলো বললাম মানে সেটা এক্স্যাক্টলি ওই কথাটা বলা নাই। তবে এখানে তোমার হচ্ছে যে বইয়ে যে কথাগুলো লেখা আছে যে কিভাবে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সেই প্রক্রিয়াটা বলা আছে, এবং লাস্টে জাস্ট বলা আছে যে এখানে কি হয়, এই যে এখানে যেহেতু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে, সেহেতু ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান সন্ততি আর পিতামাতার মতো গুণসম্পন্ন হবে না। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দেখো 2n, এটা হচ্ছে 2n। এখন মিওসিস কোষ বিভাজন হলে কি হবে, যে ডিম্বাণু শুক্রাণুটা তৈরি হবে, পিতার যে শুক্রাণু সেটা n হবে, মাতার যে ডিম্বাণু সেটাও n হবে। এখন যদি এটা, আচ্ছা এই দুটা তখন মিলিত হলে যে সন্তানটা তৈরি হলো সেটা কেমন হবে? 2n হবে, তাই কিনা? যদি বিষয়টা এমন হতো যে শুক্রাণুটা 2nই থাকলো, ডিম্বাণুটাও 2n থাকলো, তাহলে এখানে কি 2n আর হতো, সন্তান হয়ে যেত 4n, পিতামাতা 2n, সন্তান হয়ে গেল 4n, সমস্যা না? তো এই সমস্যাটা হইলে তখন পিতামাতার মতো আর সন্তান হচ্ছে না। হ্যাঁ, পিতামাতা যেমন দেখতে, পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা আর থাকতেছে না, সন্তানের বৈশিষ্ট্য আলাদা হয়ে যাবে। যেমন তোমাদের বইয়ে কিছু উদাহরণও আছে যে একটা ব্যাঙ, একটা ছোট ব্যাঙ, সেখান থেকে অন্য একটা ব্যাঙের প্রজাতি হয়ে যাচ্ছে। সো এই ঘটনা যাতে না ঘটে সেই কারণে মিওসিস কোষ বিভাজন, এখানে 2n হতে দেওয়া যাবে না, এখানে 2n না হয়ে কি হইতে হবে, n হইতে হবে। এখানেও 2n না হয়ে কি হইতে হবে, অনলি n হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। কোষ বিভাজনের প্রকারভেদ। সো কোষ বিভাজনের প্রকারভেদ এখান থেকে কি বলা আছে দেখো, সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? জাইগোট থেকে, সিম্পল। আচ্ছা ঠিক আছে, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। আচ্ছা, সো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব দেখো, এখানে অতিরিক্ত মাইটোসিসের ফল বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল কি? টিউমার বা ক্যান্সার, একটু আগে আমরা পড়েছি। আচ্ছা, কোলনের একটি অংশে কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? আচ্ছা, এই যে পাপিলোমা ভাইরাস, যেটা এই পাপিলোমা ভাইরাসের E6 এবং E7 এই দুটা জিন ক্যান্সার তৈরি করে। সো অ্যান্সারটা হচ্ছে পাপিলোমা ভাইরাস। চিত্র বি, প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কি সমস্যার সৃষ্টি হবে? সো বি হচ্ছে 46 থেকে 46টা আছে, তার মানে মাইটোসিস। অনিয়ন্ত্রিত হলে কি হবে? ক্যান্সার বা টিউমার হবে।
সিম্পল কথা। সো এখানে লেখা আছে যে প্যাপিলোমা ভাইরাসের ওই কথাগুলাই বারবার বলা আছে, এই অংশটুকু পড়বা। জননকোষ উৎপাদনে মিওসিসের ভূমিকা। আচ্ছা, জননকোষের উৎপাদন বলছে, জননকোষের সংখ্যা বৃদ্ধি বললে কিন্তু মিওসিস হইতো না। একটু আগে বলেছি জননকোষের সংখ্যা বৃদ্ধি বললে মাইটোসিস হইতো। আচ্ছা, জননকোষ বলতে আবার কি বোঝায় সেটাও অনেকে আবার নাও বুঝতে পারো। জননকোষ মানে হচ্ছে ডিম্বাণু শুক্রাণু, ঠিক আছে, শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে ভাইয়া। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? বৈচিত্র্য সৃষ্টি হয়, একটু আগে পড়লাম। আচ্ছা, নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস ঘটে হচ্ছে পরাগধানীতে ঘটে। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট সৃষ্টি হয়, ঠিক আছে। ওকে ভাইয়া, এগুলো রিডিং দিবা অবশ্যই। ওকে, কোনো সমস্যার মধ্যে পড়লে অবশ্যই আমরা আছি তোমাদের জন্য। কমেন্ট ফাঁকা আছে তোমাদের জন্য, গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে তোমাদের জন্য, আমরা আছি। আমাদের পার্সোনাল আইডিতে ডিরেক্ট মেসেজ করতে পারবা তোমরা, কোনো প্যারা নাই, ঠিক আছে। দেখো, পি ও কিউ বিভাজন দুইটি জীবের জন্য অপরিহার্য, মূল্যায়ন করো, ঠিক আছে। তাহলে পি কি? এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাইটোসিস। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, সিম্পল মিওসিস। পি ও কিউ বিভাজন দুটি জীবের জন্য অপরিহার্য। মাইটোসিস কেন দরকার? মাইটোসিস দরকার হচ্ছে আমরা যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, এই কারণে মাইটোসিস দরকার। মিওসিস কেন দরকার? এই যে বৈচিত্র্য সৃষ্টি করার জন্য দরকার, পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য মিওসিস দরকার, ঠিক আছে। সো এগুলো হচ্ছে গুরুত্ব। আচ্ছা, এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবা, মেইনলি সবগুলোই সলভ করবা আর কি। আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে কি করবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, আসো সামনের দিকে আগাই। ওকে, চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, জীবনী শক্তি। সো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে? সবাত এবং অবাধ শোষণের ধারণা, ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা আসে। সো একটা ইউটিউবে ভিডিও দিয়েছি কয়েকদিন আগেই, একটা ভিডিও দিয়েছি যে সবাত শোষণে যে 38টা এটিপি হয়, এই 38টা এটিপির হিসাব সেটা তোমাদেরকে দেখিয়েছি। সো এই অধ্যায় নিয়ে যাদের ঝামেলা আছে, এই অধ্যায় নিয়ে আমি কিচ্ছু কথা বলবো না। কেন বলবো না জানো? কারণ তোমাদেরকে ছোট্ট একটা বিষয় আমি জাস্ট দেখাবো, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা ভাইয়া, সিম্পলি ইউটিউবে চলে যাবা। তোমরা যে কাজটা করবা, সিম্পলি ইউটিউবে চলে যাবা। ওকে, ইউটিউবে যাওয়ার পরে দেখো হালকেনস্টাইন এসএসসি লিখবা, ঠিক আছে। আচ্ছা, এখানে এইচএসসি আছে, এই যে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল, এটা লিখে সার্চ করবা। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের ভেতরে যাবা, দেন ভাইয়া দেখো এইখানে ভিডিওসের মধ্যে গেলে তুমি জাস্ট একটু নিচে নামাবা, এইখানে দেখো একটা সুন্দর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে জীবনী শক্তি অধ্যায়, এক ক্লাসে পুরো অধ্যায় শেষ, মাত্র 2 ঘন্টা 19 মিনিট। এই একটা ক্লাস যদি তুমি দেখো ভাইয়া, বিশ্বাস করো, আমি এখানে আসসালামু আলাইকুম সবাইকে। ওকে সাউন্ডটা একটু কমাই দিই, ঠিক আছে। সো তুমি যদি এই একটা মাত্র ক্লাস করো, তোমার এই জীবনী শক্তি এই অধ্যায়টা নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না, জিন্দিগিতে সমস্যা হবে না, ঠিক আছে। সম্পূর্ণ অংশটুকু যা তোমার জানতে হবে, যা কিছু তোমার করতে হবে, সব কিছু এই একটা ক্লাসের মধ্যে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এখানে এমসিকিউ সিকিউটা সলভ করায় নাই, কারণ সিকিউটা তোমাদের হাতেই আছে আর কি। সো এই অধ্যায়টা নিয়ে আমি আর এই কারণে কিছুই বলবো না। তোমার যদি কোনো সমস্যা থাকে, বিন্দু পরিমাণ সমস্যা থাকে, এই একটা ক্লাস দেখবা, তোমার সব সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা নিয়ে আর কথা না বলি, আমরা সামনের দিকে আগাই। আমরা যেটা পড়তেছিলাম সেটাতে আমরা ফোকাস করি এখন, ঠিক আছে। ওকে, তাহলে আসো এই অধ্যায়টা নিয়ে আর কোনো কথা না, আমরা ডিরেক্ট চলে যাই পরের অধ্যায়টা, পঞ্চম অধ্যায়। ঠিক আছে, ওকে, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপাক।
সো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম যে টপিকটা সেটা দেখো উদ্ভিদের পুষ্টি। তো এই অধ্যায়ের যদি ইম্পর্টেন্ট টপিকের কথাগুলো বলি, ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আছে হচ্ছে যেমন বিএমআই আছে, বিএমআর আছে। ওকে, সো বিএমআই বিএমআর এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয় বিএমআই বিএমআর। এবং এই বিএমআর কিন্তু একটা সূত্র মনে রাখতে হয়, তাই না? সো এই সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে, তাইলে এখান থেকে যদি পড়ে যাই তো ক্যালকুলেটারও রাখতে হবে সাথে, ঠিক আছে? বায়োলজি পরীক্ষা বলে ক্যালকুলেটার রাখবে না, তাহলে কিন্তু এই প্রশ্নগুলা করতে গিয়ে অনেক বেশি মানে সমস্যার মধ্যে পড়বা আর কি। সো চেষ্টা করবা বায়োলজি পরীক্ষাতেও অবশ্যই ক্যালকুলেটর রাখার জন্য। এবং এছাড়াও এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের যদি নাম বলি সেটা হবে ওই যে পরিপাকতন্ত্রে পরিপাকতন্ত্রে পাকস্থলীর সাথে হ্যাঁ যকৃতের যে একটা চিত্র আছে না, একটু পরে দেখাবো। সো ওই চিত্র থেকে অনেক বেশি প্রশ্ন হয়, ঠিক আছে ভাইয়া? সো এই অংশগুলো একটু পড়বা। দেখো এখানে ফার্স্টে খনিজ পুষ্টির কথা বলা আছে। সো উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টা? 16টা। এর মধ্যে ম্যাক্রো উপাদান কয়টা? 10টা। হ্যাঁ, ওই যে ম্যাকগাইভার কাকার নাইস জবস এর মধ্যে আমরা যে মনে রাখি, ঠিক আছে? সো এই টপিকটা একটু পড়বা। মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা? কপার। সো এই যে ম্যাকগাইভার কাকার নাইস জবস এর মধ্যে এই তিনটা আছে, বাকিটা নাই, কপারটা নাই, ঠিক আছে? ম্যাক্রোমৌল কোনটা? ক্যালসিয়াম। ডিএনএ আরএনএ এটিপি গাঠনিক উপাদান কোনটা? সো এই যে এটিপি, এটিপি, ঠিক আছে? এর মধ্যে কি আছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, পি আছে, ফসফেট আছে। তাহলে এগুলোর মধ্যে কি আছে? ফসফেট আছে, সিম্পল। আচ্ছা, তাহলে আসো টপিক 2, প্রাণীর খাদ্য পুষ্টি। প্রাণীর খাদ্য পুষ্টি, তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো আছে যেমন কোনটি উদ্ভিদের আমিষ? কোনটি উদ্ভিদের আমিষ? তো উদ্ভিদের আমিষ হচ্ছে ডাল। ডাল আমরা উদ্ভিদ থেকে পাই, হ্যাঁ, এবং এই ডালটা হচ্ছে আমিষ, ঠিক আছে? চাল, আলু এগুলো কিন্তু শর্করা, গম এগুলো কিন্তু শর্করা, ঠিক আছে? আচ্ছা, কোন খাদ্যটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে? শুটকি মাছ করে, ঠিক আছে? দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে সেটাই, যেটা হচ্ছে প্রোটিন। এখন প্রোটিন কোনটা তোমার চিনতে হবে। সো দেখো এখানে যেটা হচ্ছে গম, একটু আগে দেখলাম যে সেটা হচ্ছে শর্করা, নট প্রোটিন। তাহলে দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ করবে হচ্ছে প্রোটিন। আচ্ছা, ফলের রস, রসের মধ্যে থাকে চিনি, আর চিনি মানে শর্করা। চর্বি, চর্বি মানে তো তেল, ঠিক আছে? এটা নট প্রোটিন। তাহলে প্রোটিন হচ্ছে একমাত্র শুটকি মাছ, মাছ মাংস এগুলো হচ্ছে প্রোটিন। কমলার রস থেকে আমরা কোনটা পাই? গ্লুকোজ পাই, শর্করা পাই। রসের মধ্যে আছে চিনি, যে কোনো ফলের মধ্যেই চিনি জিনিসটা থাকে, সো এখানে আমরা গ্লুকোজটা পাবো। দুধের শর্করাকে কি বলা হচ্ছে? ল্যাকটোজ। ল্যাকটো কথাটার অর্থ হচ্ছে দুধ, ঠিক আছে? সো দুধের শর্করাতে কি পাবো? ল্যাকটোজ পাবো, সিম্পল কথা, ঠিক আছে? বিএমআই বিএমআর, এই যে দেখো বিএমআই বিএমআর, তো এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া এই যে জিনিসগুলা নির্ণয় করতে পারবা না। ক্যালকুলেটর দিয়ে এই জিনিসগুলা শিখবা, ঠিক আছে? বিএমআই বিএমআর থেকে এমসিকিউ আসে, সিকিউ পার্টটাও তোমার আসবে, ঠিক আছে? সো এই যে এখানে যে এমসিকিউ আছে, যেমন সাফিন সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, সে হালকা পরিশ্রমী, তার উচ্চতা এত, ওজন এত। সো এই সংখ্যাগত তথ্য যেগুলো আছে এগুলো দ্বারা বিএমআর এর মান হিসাব করা শিখবা। তোমার যদি বিএমআর এর হিসাব করতে অসুবিধা হয় এবং খুব শর্টকাটে কিভাবে করা যায় তোমরা যদি জানতে চাও, অবশ্যই কমেন্টের এই যে ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবা, ঠিক আছে? তোমরা শিখতে চাও কিনা, তাইলে তোমরা যদি না পারো সেই জিনিসটা আমি শর্টকাটে শিখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি প্রয়োজনে ওটা নিয়ে বিএমআই এবং বিএমআর দুইটা নিয়ে আলাদা কিভাবে শর্টকাটে তুমি নির্ণয় করতে পারবে এবং কিভাবে মনে রাখবা বিষয়গুলো, এগুলো নিয়ে আমি চেষ্টা করব যে একটা ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তবে তোমার আগ্রহ আছে কিনা জানার, সেটা আমাকে একটু জানাবা, ঠিক আছে? সো এই যে বিএমআই বিএমআর, হ্যাঁ, কিভাবে নির্ণয় করতে হয়, কত দ্বারা গুণ করতে হয়, এগুলো মাথায় রাখতে হবে। কিভাবে তোমার ফুট থেকে সেন্টিমিটারে নিবা, কারণ সেন্টিমিটার দিয়ে আসলে হিসাবটা করতে হয়। তো ছেলেদের ক্ষেত্রে সাফিন তো ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে এই সূত্র দ্বারা সব কিছু বের করতে হবে। দেন যেহেতু 2 থেকে 3 দিন খেলাধুলা করে, অর্থাৎ কিছুটা পরিশ্রমী, তো তোমাদের বই এরকম একটা মান আছে, কত দ্বারা আসলে গুণ করতে হবে, বিএমআর এর মানকে কত দ্বারা গুণ করতে হবে। সো এখানে বিএমআর এর মান যেটা প্রকাশ করে যে, ধরে নাও আমি সেই সাফিন, ঠিক আছে? সাফিন বলছে হ্যাঁ, আমি ধরে নাও যে সাফিন। এখন আমি চাই যে আমার দেহের ওজন বাড়বে না, কিন্তু মানে আমার দেহের ওজনকে না বাড়িয়েই আমি কতটুকু খাদ্য গ্রহণ করলে আমার দেহের ওজনটা ঠিকই থাকবে, পাশাপাশি আমি পুষ্টিও পাবো, সেই বিষয়টা হচ্ছে বিএমআর দ্বারা নির্ণয় করা যায়। ধরে নাও যে আমি সেই সাফিন, আমার তাহলে
কত কিলো ক্যালোরি শক্তি দরকার, এই যে কত ক্যালোরি শক্তি দরকার, 2513। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা তাহলে বিএমআই কিভাবে, দেহের ওজন নিব কেজিতে, উচ্চতা নিব মিটারে, হ্যাঁ তার উপর স্কয়ার করব, দেন হচ্ছে যে বিএমআই এর কিছু মান আছে, সো এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে হিসাব করব বিভিন্ন ধরনের। ঠিক আছে, দেন টপিক 4, খাদ্য পরিপাকে উৎসেচকের ভূমিকা। আচ্ছা, সো এখান থেকে উৎসেচক মানে কি সেটা তোমার বুঝতে হবে। উৎসেচক মানে হচ্ছে এখানে এনজাইমের কথাবার্তা আছে, এনজাইম নিয়ে পড়াশোনা আছে। ওকে, সো এখানে বলা আছে যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে কোনটা, এখানে ট্রিপসিন, লাইপেজ হচ্ছে লতে, লতে মনে রাখো লিপিডের পরিপাকে এটা ব্যবহৃত হয়, পেপসিন। সো এই যে সিন যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটিন। ঠিক আছে, নামের শেষে আয়ন আছে, এগুলো হচ্ছে অনেকগুলা প্রোটিন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোটিন। কিন্তু এই যে অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, গ্যালাক্টেজ, এগুলো কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম। এনজাইম তুমি কিভাবে চিনবা, জাস্ট সিম্পলি নামের শেষে এএসি থাকলে সেটা হচ্ছে এনজাইম। আচ্ছা, ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটা, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে থাকে কি কি, CHONMG, এই চারটা উপাদান থাকে, চারটা না পাঁচটা উপাদান। সো এখানে CHO, এই তিনটা মৌল দ্বারা কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম যৌগই গঠিত, জৈব যৌগ যেগুলা। ঠিক আছে, কিন্তু এক্সট্রা কি থাকে ক্লোরোফিলে এক্সট্রা আছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তো এই দুটাই হচ্ছে ক্লোরোফিলের প্রধান উপাদান, এই কথাটা মাথায় রাখো। ওকে, সো এখানে দেখো তাহলে যে এই এনজাইমগুলো একটু পড়বা, মিশ্রগ্রন্থি কোনটা, যেগুলোর নামের শেষে শয় থাকবে, এই নামের শেষে শয় থাকলে সেটা হচ্ছে মিশ্রগ্রন্থি, যেমন হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলা। আচ্ছা, এই যে এই চিত্রটার কথাই বলতেছিলাম, এই চিত্রটা নিয়ে যা কিছু আছে সব কিছু ভাইয়া পড়বা। ঠিক আছে, এই চিত্র থেকে এটা মনে রাখো মাস্ট। এখানে আমি কতগুলো স্টার দিব ভাই, কম হয়ে যাবে, যত স্টার দিব কম হয়ে যাবে। ঠিক আছে, মানে 500টা স্টার দিলেও কম হয়ে যাবে, কারণ এই অধ্যায় থেকে এই একটা প্রশ্ন, এই চিত্র রিলেটেড প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, তো আমি আর প্রশ্ন পড়াবো না, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কোন প্রশ্নগুলো আসবে। ওকে, আমি আর পড়াবো না, কারণ তোমাদের টাইম লস হবে, আমি জাস্ট দেখাই দিই। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, সহায়তাকারী অঙ্গের গঠন, কাজ, তো পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি সম্পর্কিত যা কিছু আছে সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন নিচের কোনটি হচ্ছে মুখ গহ্বর থেকে শুরু হয়। দেখো একটা কথা জাস্ট মাথায় রেখো, আমাদের মুখে শর্করা, প্রোটিন, লিপিড 3 ধরনের খাদ্য আছে, তাই তো? তো শর্করা পরিপাক শুরু হয় আমাদের মুখ থেকে, পথে প্রোটিন, পথে পাকস্থলী। তাহলে 2 নম্বর যে খাদ্য প্রোটিন, সেটা হচ্ছে পাকস্থলী থেকে পরিপাক শুরু হয়, মুখে পরিপাক হয় না। আর লিপিড সেটাও পাকস্থলী থেকে মোটামুটি শুরু হয়, তবে মেইন পরিপাকটা হয় ক্ষুদ্রান্তে গিয়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। মানুষের পেশন দাঁতের সংখ্যা কয়টা, এগুলো দন্ত সংকেত একটু দেখবা। ওকে, দাঁত সম্পর্কে পড়ালেখা আছে। তো এই যে পাকস্থলী, এই যে লিভার, দেন অগ্নাশয়, এগুলো নিয়ে পড়বা। ঠিক আছে, এই 3টা গুরুত্বপূর্ণ জিনিস, পাকস্থলী, অগ্নাশয় এবং যকৃত, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এই যে চিত্র দিয়ে আবারও প্রশ্ন আছে, সেম প্রশ্নটাই মেবি আবার দেওয়া আছে। আচ্ছা যাই হোক, বডি মাস ইন্ডেক্স বা বডি মাস রেশিও, বিএমআর, সো এটা নিয়ে তো আমরা এর আগেই পড়লাম। বায়ুত শক্তির সাথে সম্পর্কিত, এগুলো একটু দেখবা ভাইয়া। ঠিক আছে, ম্যাথ টাইপের জিনিসপত্র, এগুলো নিয়ে আমার ইচ্ছা আছে যে আলাদা একটা ভিডিও বানাবো তোমাদের টেস্ট পরীক্ষার আগেই। তোমরা একটু কমেন্টে তোমাদের আগ্রহের বিষয়টা জানাও যে তোমরা চাও কিনা আদৌ। ঠিক আছে, তাইলে আমি দ্রুত চেষ্টা করব বানিয়ে দেওয়ার। ঠিক আছে, এই যে এই চিত্রটা, হ্যাঁ এই চিত্রটার কথা বারবার বলতেছি। দেখো এই একটা অধ্যায়ের মধ্যে কতগুলা এই চিত্র পাইলাম, তো এই চিত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু অগ্নাশয় আছে, এই যে দেখো পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয়। সো এই 3টা নিয়েই কিন্তু কথাবার্তা আছে। ঠিক আছে, সো এই 3টা জিনিস পড়লে তুমি ধরে নিবা যে এই অধ্যায় থেকে একটা কমন। ঠিক আছে, এই এই চিত্রটা পড়লে তুমি বুঝবা যে এই অধ্যায় থেকে একটা কমন। আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো, পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয়, রাইট? পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয়, লিপিডও কিছু কিছু হয়, তবে শর্করাটা হয় না। যাই হোক, এটা বাদ দিলাম। এখন এখানে খাদ্যটা আছে তোমার পাকস্থলীতে, প্রায় 6 ঘন্টার মতো খাদ্য থাকে, 2 থেকে 6 ঘন্টা পাকস্থলীতে খাদ্য থাকলো, ভালো কথা আছে। এখন পাকস্থলীর যে কাজ, পাকস্থলী হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড খনন করে। যেমন তুমি হয়তো বা ভালো করে জানো যে পাকস্থলীতে আছে HCl, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এত পাওয়ারফুল, তোমার যদি হাতে ফেলা হয় হাত পুড়ে যাবে। ঠিক আছে, হাতে ফেললে হাত শেষ, কঙ্কাল হয়ে যাবে তোমার হাত। ঠিক আছে, সো দেখো এত ভয়ঙ্কর একটা অ্যাসিড যেটা তোমার এই জায়গাটাতে আছে,
কিন্তু পাকস্থলীর প্রাচীরটা এমনভাবে তৈরি, পাকস্থলীর প্রাচীরে এই অ্যাসিডটা কোনো ধরনের ক্ষতি করে না। কিন্তু এই খাদ্যটা তো 2 থেকে 6 ঘন্টা পরে এই দিকে আসবে, সিম্পল কথা, ক্ষুদ্রান্ত্রে আসবে। সো ক্ষুদ্রান্ত্রের প্রাচীর তো আর এমনভাবে তৈরি না যে এই HCl অ্যাসিডটাকে সে সহ্য করতে পারবে। যদি এই HCl অ্যাসিডটা ডিরেক্ট হচ্ছে ক্ষুদ্রান্তে চলে আসে, ক্ষুদ্রান্তের সে ক্ষতি করবে, গলায় ফেলবে ক্ষুদ্রান্তকে, ঠিক আছে? তো যাতে গলায় ফেলতে না পারে সেই জন্য কি হয় দেখো, এই যে পাকস্থলী থেকে পিত্তরস এবং এই যে অগ্নাশয়িক থেকে অগ্নাশয়িক রস, এই দুটোর মধ্যে কিছু ক্ষারীয় উপাদান থাকে, বাইকার্বনেট আয়ন থাকে, যেটা এই অ্যাসিডের সাথে এসে বিক্রিয়া করে, ঠিক আছে? এই যে এই নালীর মাধ্যমে, অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে এই জায়গাতে প্রবেশ করে, এবং এইখান থেকে যে HCl আসলো সে তার সাথে বাইকার্বনেট যুক্ত হয়ে অ্যাসিড আর পানি মিলে লবণ পানি তৈরি করে, অ্যাসিড আর ক্ষার মিলে লবণ আর পানি তৈরি করে, ঠিক আছে? তাহলে দেখো ক্ষুদ্রান্ত্রের আর কোনো ক্ষতি হয় না। সো এই চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে তোমার, ঠিক আছে? ওকে, ভালো কথা, এগুলা প্র্যাকটিস করবা। ওকে, দেন আসো পরের প্রশ্নটাতে, পরের অধ্যায়টাতে, জীবের পরিবহন। তো জীবের পরিবহন থেকে আসলে কি তোমার জানা জরুরি? হৃৎপিণ্ডের গঠন যদি পড়ো ভাইয়া, হৃৎপিণ্ডের চিত্র তোমার আসবেই। হৃৎপিণ্ডের চিত্র, এই একটা টপিকের নাম বলবো, এই একটা টপিকই তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরও এই একটা টপিক গুরুত্বপূর্ণ, আরও কি কি আছে সেগুলো সামনের দিকে যাই। দেখো হৃৎপিণ্ডের গঠন, কাজ। সো হৃৎপিণ্ডের যে পেশি আছে, পেশির স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সো মায়ো মানে মাঝে না, অনেকে মাঝে মনে করো, মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি, ঠিক আছে? একটু মাথায় রেখো। হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে? হৃৎপিণ্ডের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম পর্দা, ঠিক আছে? ওকে, হৃৎপিণ্ড সম্পর্কে ধারণা রাখবা। হৃৎপিণ্ডের কোনটা, এই যে এটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। সো এই জিনিসগুলা, কোনটা কোন ধমনী, কোনটা কোন শিরা, চিত্র আঁকানোটা তুমি ইউটিউবে সার্চ দিবা যে কিভাবে এই যে হৃৎপিণ্ডের চিত্রটা খুব সুন্দর ওয়েতে আঁকানো যায়, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা আঁকাবা, ঠিক আছে ভাইয়া? উদ্দীপকে উল্লেখিত লম্বচ্ছেদ, হ্যাঁ, এই যে চিত্রটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সবার প্রথমে দেয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সড়ক দুর্ঘটনায়, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, পাম্প যন্ত্রটির সমস্যা দেখা যায়, জীবন বাঁচানোর জন্য বন্ধুত্বহীন তাকে রক্ত দিতে চাইলে ডাক্তার মুরাদ সহ 3 জনের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখলেন মুরাদের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তুহিনের হচ্ছে এ পজিটিভ এবং শফিকের ও পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করতে বলছে। সো এখানে ওই যে রক্ত নিয়ে কোনো ধরনের আলোচনা নাই, কারণ এগুলো হচ্ছে তোমার অন্য একটা অধ্যায়ের পড়া। এই গঠনটা ব্যাখ্যা করতে বলছে, তার মানে কি হৃৎপিণ্ডের যে গঠনটা সেটা ব্যাখ্যা করবা সুন্দর করে, তাইলে হবে। আচ্ছা, উদ্দীপকে পানি ও খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, পানি এবং খনিজ লবণ কিভাবে শোষিত হয়? অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়, ঠিক আছে? অভিস্রবণ প্রক্রিয়ায় শোষিত হয়। আচ্ছা, তাহলে ব্যাপন চাপ কাকে বলে? একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন চাপ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, চুলের মতো সূক্ষ্ম রক্তনালীর ব্যাখ্যা করো। কৈশিক জালিকার কথা বলছে নাকি? কৈশিক জালিকার কথা বলছে, হ্যাঁ, এই যে দেখো কৈশিক জালিকা বা কৈশিক নালীর কথা বলছে, ঠিক আছে ভাইয়া? সো কৈশিক নালীর উৎসটা কোথায়? ধমনীর শেষ প্রান্তে কৈশিক জালিকার শুরু হয় এবং কৈশিক জালিকার শেষ প্রান্তে শিরা তৈরি হয়, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখো, ঠিক আছে? উদ্দীপকে এ সংঘটিত প্রক্রিয়া। সো এ কোনটা? এ হচ্ছে এই যে পানি যে মূলের মাধ্যমে শোষিত হয়, এই প্রক্রিয়াটা কি? অভিস্রবণ প্রক্রিয়া। হ্যাঁ, পানি পরিশোষণ প্রক্রিয়া, এটা কিভাবে হয়? অভিস্রবণ প্রক্রিয়া হয়, রাইট? অভিস্রবণ প্রক্রিয়ার কথা কি বলা নাই এখানে? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত এই প্রক্রিয়াটি হচ্ছে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া, ঠিক আছে? উদ্ভিদ তার মূল লোমের মাধ্যমে মাটির কৈশিক পানি পরিশোষণ করে থাকে। কৈশিক পানি মানে কি? কৈশিক পানি মানে হচ্ছে এই যে মাটির ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র যে পানির কণা থাকে সেটাকে বলা হচ্ছে কৈশিক পানি। আচ্ছা, সাধারণভাবে উদ্ভিদ ও তার মূল লোমের মধ্যে মাটির কৈশিক পানি শোষণ করে, মূলরমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করে। প্রশোধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, ফলে পাশের কোষ থেকে এই পানি কোষের দিকে ধাবিত হয়। একইভাবে দ্বিতীয় কোষটিতে, আচ্ছা এখানে যে কথাটা বলছে, এই যে অভিস্রবণের কথা বলা আছে, দেখছো? আচ্ছা, অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় এই পানি প্রবেশ করে, এভাবে মূলরম থেকে পানি মূলের কর্টেক্সে প্রবেশ করে, এই কাজটিকে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি বলে। আচ্ছা, যাই হোক, শোনো, এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে, দেখো, প্রস্বেদন নামে একটা প্রক্রিয়া আছে উদ্ভিদে। সো প্রস্বেদনের ফলে কি হয় বলতো? উদ্ভিদ থেকে পানি বের হয়ে যায়। এখন ধরে নাও যে একটা বোতলে
একটা বোতলে তোমার 2 লিটার পানি ধরে, এখন বোতলকে তুমি যদি পূর্ণ করে দাও, দেওয়ার পরে আরও যদি পানি ঢালতে থাকো, সেই বোতলে কি পানি আর ধরবে না। কিন্তু বোতলের নিচে যখন তুমি ছিদ্র করে দিবে, একটা ছিদ্র করে দিলে পানি এই দিক দিয়ে বের হচ্ছে, তখন তুমি যদি ওপরে পানি দিতেই থাকো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তখন কি পানি, ওই বোতলটা পানি নিতে থাকবে। তাহলে নিচ দিক দিয়ে একদিক দিয়ে বের হচ্ছে, ওপর দিয়ে তুমি আরও পানি দিচ্ছ। যেমন টাঙ্কির কথা চিন্তা করো, তোমার বাড়ির ছাদে যে টাঙ্কি আছে, সো এখানে তুমি মোটর দিয়ে পানি তুলতেছো। এখন তুমি যদি ওই পানিটা খরচ না করো, তাহলে তো তুমি যখন আরও বেশি পানি দিতেই থাকবা, পানিটা তো ওভারফ্লো হয়ে টাঙ্কি ভেদ করে বের হয়ে যাবে, তাই না? কিন্তু ওই পানিটা যখন তুমি খরচ করতেছো, তখন তুমি মোটর দিয়ে পানি তোলো, সমস্যা নাই, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে উদ্ভিদ মূলের মাধ্যমে পানি শোষণ করে। এখন ওই পানিটা, অতিরিক্ত যে পানিটা, সেটা যদি উদ্ভিদ পাতার মাধ্যমে বের না করে দেয়, প্রসেদনের মাধ্যমে যদি বের না করতে পারে, তাহলে তো উদ্ভিদের দেহে অতিরিক্ত পানি এমনিতেই জমা হয়ে আছে, তাহলে কি মূল থেকে আর পানি শোষণ করতে পারবে না। তাহলে যখনই প্রসেদনের মাধ্যমে পানিটা বের হয়ে যাচ্ছে, তখন ওই পাতার যে কোষগুলা, সেগুলোতে পানির দরকার পড়তেছে, তখন পাশের যে কোষটা আছে সেখান থেকে পানিটা ওই কোষে যাচ্ছে, তখন ওই যেই কোষে পানিটা চলে গেল এবং যে কোষ থেকে গেল সেই কোষটা তো খালি হয়ে গেল, তাই না? সো সেই কোষ আবার পাশের কোষ থেকে আবার পানি নিবে, ওই যেই কোষটা পানিটা দিয়ে দিল সেই কোষটা আবার পাশের কোষ থেকে আবার পানিটা টান দিবে। সো এইভাবে কি হয়, মূলের মধ্যে যখন চাপ পড়ে, তখন কি আস্তে আস্তে পানিটা শোষিত হইতে থাকে। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে রক্তের উপাদানের কাজ, রক্তের উপাদানগুলো কি কি এগুলো একটু পড়বা। রক্তের মধ্যে রক্তের কি কি উপাদান আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ। রক্তের উপাদান এটা পড়বা। প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, ঠিক আছে, নেসেসারি ইভিল বলা হয়। কেন বলা হয়? কারণ অতিরিক্ত পানি যদি বের করে দেয়, সেটা দেহের জন্য ক্ষতিকর। আচ্ছা, রক্তের গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রক্ত নির্বাচন আছে, এই অধ্যায়েও এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে। যে কার্ল লাইনস্টাইনার, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা আবার হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত। আচ্ছা, এখানে রক্তের পরীক্ষার কথা বলছে। উদ্দীপকে উল্লিখিত তুহিনের রক্তে কি বলছে, তুহিন ও সফিন উভয়ের রক্ত কি মুরাদ গ্রহণ করতে পারবে? আচ্ছা, এটা নিয়ে তো এই অধ্যায়ে আলোচনা থাকার কথা না, ঠিক আছে। তারপরে দেখি একটু, ঠিক আছে, এখানে তুহিন আর শফিক, তাই তো। সো তুহিন কোনটা? এই যে তুহিন হচ্ছে এ পজিটিভ, শাফিন হচ্ছে ও পজিটিভ। আচ্ছা, এর রক্ত মুরাদ কি গ্রহণ করতে পারবে? প্রশ্নটা হচ্ছে, উত্তরটা হচ্ছে শাফিনের রক্তটা গ্রহণ করতে পারবে, কিন্তু মুরাদের রক্তটা গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? এটার একটা ট্রিক্স আছে, হ্যাঁ, এটার একটা ট্রিক্স আছে, আমি ক্লাসে শিখিয়েছি, তোমাদেরকে ছোট্ট করে একটু বুঝাই দিই। দেখো, বি পজিটিভ মানে কি? বি পজিটিভ মানে হচ্ছে এর মধ্যে বি আছে, বি অ্যান্টিজেন আছে, আর এইচ অ্যান্টিজেনটা আছে। খুব সংক্ষেপে বুঝাই দিচ্ছি। আচ্ছা, বি পজিটিভ মানে হচ্ছে এটা। তাহলে এখানে কোন রক্তটা প্রবেশ করতে চাই? এ পজিটিভ রক্ত প্রবেশ করতে চাই, তাই কিনা? তাহলে এ পজিটিভ মানে এর মধ্যে কি আছে? এখানে এ অ্যান্টিজেন আছে, আর পজিটিভ মানে আর এইচ অ্যান্টিজেনটা আছে। এখন ধরে নাও এই যে এ পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা, এই প্রশ্নটা তোমাকে করা হয়েছে। সো একটা ব্লাড গ্রুপ, আমার ব্লাড গ্রুপ ধরে নাও যে বি পজিটিভ, তার মানে কি আমার মধ্যে বিও আছে আর এইচও আছে। তো ধরে নাও এই জায়গাটা, এটা হচ্ছে একটা ক্লাসরুম। এই ক্লাসরুমের সদস্যকে কে? বি আর আর এইচ। ক্লাসরুমের সদস্যকে বি আর আর এইচ। তো এই ক্লাসরুমের যারা সদস্য, এখানে ধরে নাও যে একটা শিক্ষক দাঁড়ায় আছে, আমি দাঁড়ায় আছি। সো এই শিক্ষক এই ক্লাসরুমের যারা সদস্য তাদেরকে শুধুমাত্র ঢুকতে দিবে, ক্লাসরুমের সদস্য না যারা, তাদেরকে তো আর ঢুকতে দিবে না, তাই না? তাহলে এখানে আর ইজ হচ্ছে এই ক্লাসরুমের সদস্য, তার মানে কি আর ইজটা ইজিলি ঢুকে যাবে। কিন্তু এ কি এই ক্লাসরুমের সদস্য না, এটা তার মানে কি ঢুকতে পারতেছে না। তাহলে এই এ পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারলো না। কিন্তু ও পজিটিভ মানে কি ভাইয়া? ও পজিটিভ মানে হচ্ছে, এখানে যদি আমি ও পজিটিভ বলি, ও পজিটিভ মানে হচ্ছে, ও মানে তো জিরো, কিছুই না, হ্যাঁ, কিন্তু পজিটিভ মানে কি আর এইচ, ঠিক আছে। তো এই আর এইচ তো ক্লাসের সদস্য, তার মানে কি আর এইচটা ইজিলি ঢুকে যাবে। তো ঢুকতে ঢুকতে যদি এখানে আর কোনো কিছু বাকি না থাকে, তাহলে কি ও পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে ভাইয়া, এটা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি হচ্ছে এই অ্যান্টিজেনের কথাগুলো বলা আছে, কোথায় কোন অ্যান্টিজেন আছে সেটা আমি বলে দিলাম। এইভাবে এই প্রশ্নটা একবার পড়ো, তাইলে বুঝতে পারবা। মানবদেহে রক্ত সঞ্চালন কার্যক্রম, ঠিক আছে। তো কিভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে, কোথা থেকে কোন দিকে রক্ত সঞ্চালিত হচ্ছে, ধমনী, শিরা, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। এবং এই যে
ডান অলিন্দ সরি এই বাম অলিন্দ থেকে কোথায় যাচ্ছে, বাম নিল থেকে কোথায় যাচ্ছে সেটা একটু পড়বা। জাস্ট মনে রাখো এই দিক দিয়ে ফুসফুসে যায়, এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ফুসফুসে যায়। হ্যাঁ ফুসফুস কোনটা, এই যে এটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে। ফুসফুস থেকে এখানে ফিরে আসে, অর্থাৎ সিকোয়েন্সটা দেখো এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে। আবার দেখো এদিক দিয়ে সারা দেহে যাবে, এদিক দিয়ে সারা দেহ থেকে ফিরে আসবে, এই হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। এই চিত্রটা দেখলে বুঝতে পারবা, আমি জাস্ট একটু অন্যভাবে দেখাইলাম। এদিক দিয়ে বের হলে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হলে এদিক দিয়ে ঢুকবে, ঠিক আছে। সো ঘটনাটা কি দেখো, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, প্রবেশ করতেছে কি অক্সিজেন, এইখানে অক্সিজেন বের হবে কিন্তু এখানে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো এখানে বাকিটা পড়বা, যাদের এই হৃৎপিণ্ড নিয়ে ধারণা আছে তারা আশা করি এটা নিয়ে কোনো সমস্যা ফেস করবে না। হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ, অ্যানজাইনা সহ আরও যে রোগগুলো আছে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এই যে ডায়াবেটিস, এই জিনিসগুলো পড়তে হবে তোমার, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, রক্তদানের নিয়মাবলী, কে কাকে রক্ত দিতে পারবে এগুলো তো আমি বললামই একটু আগে। সো এখানে যে টপিকগুলো আছে এগুলো পড়বা। ওকে, তাহলে আসো আমরা একদম টান দিয়ে সামনের দিকে আগায় যাই। রক্ত সঞ্চালনে কোলেস্টেরলের ভূমিকা, কোলেস্টেরল এগুলো পড়বো। এই যে এটা কি হৃৎপেশির কথা বলা আছে, সো হৃৎপেশি নিয়ে কিন্তু আগেও আলোচনা আছে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এটা নিয়ে মনে হয় কোনো এমসিকিউ বা সৃজনশীল মনে দ্বিতীয় অধ্যায় ছিল না, ওইটা একটু পড়বা, ঠিক আছে, ওইটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এগুলো পড়বা, এই যে হৃৎপিণ্ড কিভাবে সুস্থ রাখবো, এখানে যত টপিক আছে সবগুলো বই থেকেও রিডিং দিবা, এখানে সিকিউ এমসিকিউ সলভ করবা, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমরা আছি। গ্যাসীয় বিনিময়, এখান থেকে কি কি আছে বলো তো, এখানে হচ্ছে তোমার এই যে শ্বসনতন্ত্রের রোগ, ঠিক আছে। দেন আর কি আছে দেখো, মানুষের শ্বাসক্রিয়া, গ্যাসীয় বিনিময়, গ্যাসীয় বিনিময় কিভাবে হচ্ছে, ফুসফুসের গঠন, কাজ, ছোট্ট একটা অধ্যায়, এটা পড়বা, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কথা বলতেছি না। আচ্ছা, দু একটা কথা আমি বলেই দিই, দেখো ছোট অধ্যায় যেহেতু, এখানে হচ্ছে যে অ্যালভিওলাসের গঠন এবং মানুষের এই যে এখানে শ্বাস গ্রহণ বা ত্যাগ যে প্রক্রিয়াটা, গ্যাসীয় বিনিময়, এই বিষয়টা একটু দেখাই, এখান থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যালভিওলাস, সো অ্যালভিওলাস দেখতে কেমন, এই যে এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, অ্যালভিওলাসের পাশ দিয়ে কি যায় বলো তো, অ্যালভিওলাসের পাশ দিয়ে হচ্ছে এই যে রক্তনালী যায়, তাই তো, রাইট। সো এই যে রক্তনালী যাচ্ছে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে শ্বাস নিচ্ছি অক্সিজেনটাই তো নিচ্ছি, তাই না। সো অক্সিজেন আমাদের গলা দিয়ে, ট্রাকিয়া দিয়ে, ব্রঙ্কাস দিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে একসময় ফুসফুসের ভেতরে আছে অ্যালভিওলাস, সেই অ্যালভিওলাসে পৌঁছাইতেছে। তার মানে এখানে অক্সিজেনের ঘনত্ব সবচেয়ে বেশি, এখানে আছে অক্সিজেন, অক্সিজেন অক্সিজেনের প্রেশার কত, 107/4 মিলিমিটার পারদ-চাপ, রাইট। ওকে, কিন্তু কার্বন ডাই অক্সাইড যে নাই, বিষয়টা তো এমন না। কার্বন ডাই অক্সাইডের চাপ কত, কার্বন ডাই অক্সাইডের চাপ হচ্ছে, এটা হচ্ছে 40 মিলিমিটার পারদ-চাপ, ওকে। আচ্ছা, এখন এখানে কি আছে, অক্সিজেন, এই রক্তনালীর মধ্যে অক্সিজেন আছে, সো অক্সিজেনের এখানে চাপটা কম, এখানে অক্সিজেনের চাপটা বেশি, এখানে অক্সিজেনের চাপটা কম, মাত্র 40 মিলিমিটার এইচজি। কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডও আছে, সো কার্বন ডাই অক্সাইডের চাপ কত, এটা হচ্ছে 46 মিলিমিটার এইচজি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমরা ব্যাপন নামে একটা প্রক্রিয়া শিখেছি। ব্যাপন মানে কি, ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো তরল বা গ্যাসীয় পদার্থের স্থানান্তরকে বলা হচ্ছে ব্যাপন। তো এখানে অক্সিজেনের চাপ বেশি, এখানে কম, তার মানে কি ব্যাপন প্রক্রিয়ায় এই অক্সিজেনটা এখানে চলে যাবে, তাই না। ওকে, আর এইখানে কার্বন ডাই অক্সাইডের চাপটা বেশি, এইখানেই কম, তার মানে কি এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়, কিভাবে কিভাবে এই বিষয়টা ব্যাপনের মাধ্যমে সংগঠিত হচ্ছে, এই বিষয়টা তো আমার একটু জানা থাকতে হবে, এখান থেকে তো আমার প্রশ্ন হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই এই অধ্যায়টা ছোট আছে, এটা নিয়ে আর আলোচনা করতেছি না। এখানে যা আছে এগুলো ফুসফুসের গঠন, শ্বাস প্রশ্বাস কার্যক্রম, এছাড়াও কিভাবে কি হচ্ছে, এই বিষয়গুলো একটু পড়বা, ঠিক আছে। এবং শেষে কিছু এমসিকিউ আছে, এগুলো প্র্যাকটিসের জন্য, কোনোটাতে যদি আটকা যাও আমরা আছি তার জন্য, ঠিক আছে।
সো ক্লাসটা এখানে শেষ করছি। ক্লাসটা দ্রুত শেষ করার জন্য একটু শেষের দিকে দ্রুত আগাইছি, কারণ এই পিডিএফটা তো তোমরা পাচ্ছই, এবং পিডিএফ যেহেতু পাচ্ছ তোমরা কিন্তু ইজিলি এখান থেকে খুব দ্রুতভাবে সলভ করে ফেলতে পারবা সব কিছু। ঠিক আছে ভাই, এখানে শেষ করছি তাহলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা কী নিয়ে ভিডিও চাও জানাতে থাকো, কমেন্টে জানালে অবশ্যই আমরা যে কোনো ধরনের ফ্রি ক্লাস, বিভিন্ন ধরনের গাইডলাইন এটা কিন্তু প্রতিনিয়ত প্রোভাইড করতেছি, আরও দিব। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।